আসসালামু আলাইকুম। ৪৯তম বিশেষ বিসিএসের পরিসংখ্যান বিষয়ের নবম ক্লাসে আপনাদের স্বাগতম। আচ্ছা, ক্লাস শুরুর পূর্বেই আমরা কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করে নিই। কিছু কোশ্চেন ছিল বা কিছু কনফিউশন ছিল। তো একজন কোশ্চেন করছিলেন যে মানে পরিসংখ্যানের কোন বাংলা বই থেকে পড়লে সেটা ভালো হয়। সেক্ষেত্রে আমি মনে হয় ক্লাসে বলছিলাম যে পরিসংখ্যানের বাংলা বই যে এইচএসসির দেখবেন যে বাংলা ইংলিশ ভার্সন বই পাওয়া যায়, বা জাতীয় ভার্সিটিতে অনার্স লেভেলের জন্য কিন্তু বাংলা ভার্সনের বই পাওয়া যায়। তো ওইখান থেকে আপনার হচ্ছে বাংলার পরিসংখ্যানটা বাংলায় পড়তে চাইলে ওই জায়গার থেকে পড়তে পারেন। আর আর একটা বিষয় ছিল যে ক্লাস নোট, কেউ কেউ বলছিলেন যে আমার ৪১তম বিসিএসে যে আমি পরিসংখ্যানে পরীক্ষা দিলাম, ওটা ক্লাস নোটটা আমি যদি একটু শেয়ার করতে পারি। তো আনফর্চুনেটলি আমার আসলে ক্লাস নোট ছিল না। মানে আমি আসলে এতটা মানে পড়াশোনা করতাম, কিন্তু এতটা গুছিয়ে পড়াশোনা যেটা ওটা করা হয়ে ওঠে নাই, যার কারণে আমি একটা সিস্টেম দেখায় দিই ক্লাস নোটের অল্টারনেটিভ যেটা, মানে এখন হয়তো প্রিলিমিনারিতে এটা কাজে না লাগলেও যখন রিটেন স্ট্যাটিস্টিক্সের দেবেন সেটা কাজে লাগবে। আমি দেখেন যে একটা বুক লিস্ট দিয়েছি আপনাদের, যে সাজেশন ক্লাসে ওটা দেওয়া ৪-৫টা বইয়ের একটা বুক লিস্ট। তো এই বুক লিস্টের ভিতরে আপনি একটা বই বাছাই করবেন যেটা আপনার ভাল লাগে, যে বিজনেস স্ট্যাটিস্টিক্স এম এ আজিজ, ওনার বইটা বাছাই করতে পারেন। ধরেন যে ওই বই থেকে আপনি সিলেবাস ধরে ধরে পড়া শুরু করলেন। তো অন্যান্য যে সাপোর্টিভ বই থেকে যখন অ্যাডিশনাল কোনো ইনফরমেশন পাবেন, সাপোজ এরকম ধরেন আপনি একটা বই নিয়ে পড়া শুরু করতেছেন, ওই বইটার থেকে আপনি পড়বেন। মানে ওই বই থেকে লেখে লেখে বা বই থেকে দাগিয়ে পড়তে থাকবেন। অন্যান্য বইগুলা মাঝে মাঝে একটু দেখবেন, এবং অন্যান্য বই থেকে যদি কোনো ইনফরমেশন মনে হয় আসার মতো, সেই ইনফরমেশনগুলো এই বইয়ের যে আশপাশ দিয়ে জায়গা আছে না, ওইখানে হচ্ছে ছোট করে লিখে রাখতে পারেন। তাহলে হইল কি, একটা বই পড়লেই কিন্তু হয়ে যাবে। প্লাস কোনো একটা এক্সট্রা কাগজে কিছু লিখে এখানে স্টেপলার দিয়ে লাগায় রাখতে পারেন। এতে যেটা হবে কি, যে একটা বইয়ের মধ্যে সব কিছু থাকবে, আর বই ৩-৪টা পরীক্ষার আগে আর দেখতে হবে না। বা আপনারা যখন হচ্ছে কোনো এই বইগুলোর বাইরেও যদি মনে হয় কোনো একটা খুব ভালো একটা ইনফরমেশন পাইলেন কোথা থেকে, সেটাও এরকম লিখে রাখতে পারেন। তো মোট কথা কি, একটা বই আপনি পড়বেন, সেই বইতে হচ্ছে অন্যান্য অনেক ইনফরমেশন আশপাশ দিয়ে অনেক জায়গা থাকবে, সেইখানে লিখে রাখবেন। প্লাস কাগজে ছোট করে লিখে সেই কাগজটা স্টাপলার দিয়ে আটকায় রাখতে পারেন। তাহলে ওই বইটা একটা নোট টাইপের, কিন্তু অল্টারনেটিভ একটা নোট টাইপের কিন্তু হয়ে যাবে, সেটা পরবর্তীতে রিটেন পরীক্ষার সময় কাজে লাগবে। প্রিলির ক্ষেত্রেও এটা করা যায়, কোনো একটা বই থেকে বেস ধরে পড়লেন, অন্যান্য বই থেকে কিছু ইনফরমেশন নিয়ে রাখতে পারেন। আর প্রিলির ক্ষেত্রে মজার বিষয়, আপনাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে সূত্র, বড় বড় সূত্র, এগুলো কিন্তু এমনিতেও প্রিলিতে আসবে না, কিন্তু রিটেনের জন্য কিন্তু ওইগুলো আবার পড়তে হয়, কারণ বড় বড় ম্যাথ আসতে পারে সেক্ষেত্রে। আর এখানে যে আরেকটা বিষয় আপনাদের একটু খেয়াল রাখতে হবে, যে আমাদের এক্সাম যেটা হয় ক্লাসের সাথে কিন্তু মিল থাকে না, এরকম বলতেছেন অনেকে। ওইটা একটু খেয়াল করবেন রুটিনটা, যে অনেক সময় এরকম হতে পারে যে আমরা ক্লাস 5 নিলাম, কিন্তু এক্সাম আবার হচ্ছে 5 নাম্বার এক্সামটা হতে পারে এরকম যে ক্লাস 4-এর কোনো টপিকের ওপরে। তো আপনার রুটিনে দেখবেন এরকম কিন্তু হতে পারে যে টাইম সিরিজ আর স্যাম্পলিং ওইটা একটা ক্লাসে হয়েছে, তো টাইম সিরিজ নিয়ে একটা এক্সাম হলো, স্যাম্পলিং নিয়ে আর একটা এক্সাম হলো। তো আপনারা কনফিউজড হয়ে যাচ্ছেন হয়তো এরকম, যে প্রতি ক্লাসের সাথে মনে হয় ওই ক্লাসেরই এক্সাম। মানে ওই একটা বড় টপিক যদি থাকে, ধরেন যে ক্লাস 5, সাপোজ ক্লাস 5-এ আমরা 2টা টপিক কভার করছি, টাইম সিরিজ, স্যাম্পলিং। তো এক্সাম 5-এও দেখা যায় যে হচ্ছে ওই টাইম সিরিজ থেকে আসবে, আবার এক্সাম 6 যেটা, সেটা ওই ক্লাস 5 থেকেই হবে। তো একজন মনে করতে পারে যে কেন এক্সাম 6 কেন আগের ক্লাস থেকে আসতেছে, নিউ যে ক্লাস 6 দিলাম ওখান থেকে কেন আসতেছে না। এই জন্য রুটিনটা একটু চেক করে নেবেন, তাহলে দেখবেন যে যে এই ক্লাস আর হচ্ছে এক্সামের ভিতরে যারা তারতম্য পাচ্ছেন ওইটা ক্লিয়ার হয়ে যাবে। আর আর কিছু বিষয় আছে যে আহ, কিছু কনসেপ্ট হয়তো অনেকে বুঝতে পারতেছেন না বা এরকম কিছু বলছেন। তো আমি তো সর্বোচ্চ চেষ্টা করব বোঝানোর। আর আপনারাও জানেন যে পরিসংখ্যানের কনসেপ্টগুলা একটু মন দিয়ে যদি না পড়েন, বা আমিও যদি বোঝানোর সময় একটু ঘাটতি যদি থাকেও,
সেক্ষেত্রে আরেকবার যদি ভিডিওটা দেখেন বা বই থেকে পড়েন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। মানে প্রথমে যদি একটা জিনিস কোনো কারণে না বুঝেন, তাহলে এরপরেও যদি আরেকটু ফ্রেশ মাথায় দেখেন, আশা করি বুঝতে পারবেন। আর যদি কোনো কারণে নাও বোঝেন, তাতেও আমি আরেকটা সলিউশন এটার আছে, সেটা হচ্ছে যে আমি কম্বাইন্ড এই যেই জায়গাগুলো আপনাদের গ্যাপ বেশি থাকবে, ধরেন যে ইন্ডেক্স নাম্বার একটা জিনিস আমার মাথায় আছে, তারপরে প্রথম 2টা ক্লাস, তো এরকম কয়েকটা ক্লাস বা ইম্পর্টেন্ট অনেকগুলো টপিক যেগুলো একটু আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হচ্ছে, বা আমি ডেলিভারি হয়তো ভালো মতো দিতে পারিনি, বা আমাদের ক্লাস থেকে মনে হচ্ছে আরেকটু বেশি আউটপুট আপনাদের আশা ছিল, তো ওইগুলো নিয়ে কম্বাইন্ড করে একটা এক্সট্রা ক্লাস আমি এখানে দেওয়ার ট্রাই করব। মানে এটা সেক্ষেত্রে এটা বলা আছে, তো এরকম যদি কোনো রিভাইজ ক্লাস থাকে তখন এখান থেকে শিখে নিতে পারবেন, এই জন্য এটা আশা করি প্রবলেম হবে না। আর এক্সামের কোশ্চেন যেটা আসলে এটা চিন্তাভাবনা করে দেওয়া হয়, আপনারা পরীক্ষা হলে যাই বুঝতে পারবেন, ইনশাল্লাহ অনেক কিছুই কমন পাবেন। কারণ একটা বিষয় কি যে এখানে তো কনসেপচুয়াল অনেক কিছু আসবে, এটা প্রিলিমিনারি পরীক্ষা, তো সেখানে ম্যাথমেটিক্স বড় বড় তো ওগুলো আসার সুযোগ নাই, বা আসলে ওগুলো অ্যান্সার করবেন না, অনেক টাইম কনজিউমিং হবে। আর মোটামুটি এগুলাই ছিল। আর হচ্ছে এটাই, মানে আমি যা যা বললাম, একটু কনফিউজড ছিলেন অনেকে, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে নিলাম। আর এখন আমরা যে ক্লাসটা করব, এখন কি যে ধরেন এরকম ক্ষেত্রে এরকম কিন্তু হয়ই যে ভার্সিটির কোনো টিচার কোনো একটা টপিক পড়াইলো, আপনি বুঝতে পারলেন না, তখন কিন্তু এরকম না আবার পরের টপিকগুলা মোটিভেশন হারায় ফেলবেন। তো কোনো একটা ক্লাস যদি না বুঝেন, পরের এগুলা বুঝতে থাকেন, এমন হইতে পারে যে পরবর্তীতে যে ওই ক্লাস থেকে পরে বুঝতে পারলেন। এই জন্য মনোযোগ ধরে রাখেন, মানে হতাশ হওয়ার কিছু নাই, পরিসংখ্যান আসলেই অনেক কঠিন একটা বিষয়, তো যার কারণে একদম এক্স্যাক্ট 100% হঠাৎ করে বুঝে যাবেন সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে হয় না। তা আমরা যখন স্টুডেন্ট ছিলাম, মানে এটা এটা বলতেছি না যে আপনি বোঝেন নাই, হয়তো আমারও এটা ল্যাকিংস তো অবশ্যই আছে। আর আরেকটা বিষয় ছিল যে একটু গল্প দিয়ে পড়ানোর ক্ষেত্রে, যে হয়তো বলছিলেন যে সরাসরি টপিক বা এরা একটা গল্প দিয়ে বেশি পড়ালে সেটা টাইম নষ্ট হচ্ছে বা কি, এটা কি যে অনেকে আবার এটাও বলছিলেন যে একটু গল্প করে রিলেট করে পড়ালে সেটা একটু বোঝার সুবিধা হয়। তো যাই হোক, আমি আসলে মোটামুটি একটা মাঝামাঝি পর্যায়ে রাখবো, মাঝে মাঝে একটু গল্প আসলে থাকবেই, পরিসংখ্যান অনেক কাঠখোট্টা একটা বিষয়, তো একটু গল্প দিয়ে যদি রিলেট করে পড়ানো না হয় রিয়েল লাইফের সাথে, তাহলে সেটা একটু বোঝা একটু অনেক ক্ষেত্রে একটু কঠিন লাগে। তো আহ, মানে খুব বেশি কথা আর না বলি, আমরা টপিকে চলে যাই। আমাদের আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আর আরেকটা বিষয় ছিল যে অনেকে বলতেছেন হয়তো যে অনেক টপিক মনে স্কিপ করা হচ্ছে বা এরকম কিছু মনে হচ্ছে, এটা ডেলিবারেটলি করা, কারণ আমাদের তো মাথায় রাখতে হবে একটা অপটিমাম পয়েন্ট, আপনার 4 বছরের কোর্স 1-1.5 মাসে পড়তে হবে আপনাদের, তো ওইখান থেকে বেস্ট পসিবল আউটপুট থেকে হবে, ওইটা তো একটু বুঝে শুনেই কিছু কিছু টপিক স্কিপ করা হবে। মানে এটা মানে এই না যে আপনারা আপনারা যদি এটা শেষ করে ফেলে নিজেরা পড়তে পারেন, বা আমাদের এক্সামগুলো হচ্ছে ওখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া হচ্ছে ওখান থেকে পড়তে পারেন, বা বইয়ের লিস্ট দেওয়া হচ্ছে সেখান থেকে পড়তে পারেন, কিন্তু আহ, সবচেয়ে বেস্ট একটা মানে অল্প টাইমে বেস্ট প্রিপারেশনের জন্য কিন্তু অনেক সময় এরকম হবে যে কিছু টপিক একটু কম গুরুত্ব দিয়ে বাকি টপিক একটু বেশি পড়ানো হবে, তখন মনে হতে পারে যে এই টপিকটা মনে হয় কম গুরুত্ব দিল। এটা আসলে এই জন্য করা যে আপনাদের জন্য বেস্ট আউটপুটটা আসে, বুঝছেন? এটা তো সব যদি পড়াতে যায় তখন দেখবেন যে আবার কমন কম পাবেন আরো, বুঝছেন? এটা আশা করি বুঝতে পারবেন। আর ইনশাল্লাহ যা যা পড়াচ্ছে একটু পড়াশোনা করে রাখবেন, পরীক্ষায় আশা করা যায় অনেক কমন পাবেন আল্লাহর ইচ্ছায়। তো আশা হারায়েন না, পড়াশোনা করতে থাকেন, মোটিভেশন ডাউন করা যাবে না, কারণ পরীক্ষার টাইমও অনেক কম আছে। আচ্ছা, আমাদের আজকে হাইপোথিসিস টেস্টিং এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। হাইপোথিসিস টেস্টিং এর ভেতরে আরো অনেকগুলা সাব টপিক আছে, আমরা ধাপে ধাপে এগুলো আলোচনা করব, বা ওভারঅল একটা আইডিয়া আমরা একটা বিল্ড আপ করবো এখান থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, হাইপোথিসিস টেস্টিং এটা যাওয়ার আগে একটু বলি যে একটু জাস্ট ছোট্ট একটা গল্প বললেই আপনারা বুঝতে পারবেন বা মাথায় চলে আসবে। হাইপোথিসিস টেস্টিং সবাই আমরা পড়ছি। ধরেন যে একটা স্কুলে একটা টিচিং মেথড অ্যাপ্লাই করা হয়, অথবা একটা স্কুলে একটা টিচার ক্লাস নিচ্ছে, তো সেই স্টুডেন্টগুলার একটা ধরেন যে অবস্থা, অথবা আরেকটু ইন্টারেস্টিং একটা উদাহরণ দিতে পারি, বাংলাদেশ ক্রিকেট টিমের কথা ধরেন, সেখানে হাতুড়ে সিং হচ্ছে কোচ,
এবং তারা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের পারফরমেন্স একরকম আছে। তো নতুন আরেকটা কোচ আসলো, ধরেন যে সালাউদ্দিন, উনি আসলো, বাংলাদেশ ক্রিকেট টিমের পারফরমেন্সের গ্রাফটা আরেক রকম হইলো। প্রথমে একরকম ছিল, বাংলাদেশ হয়তো ইন্ডিয়াকে হারাইলো, অস্ট্রেলিয়াকে হারাইলো বা জিম্বাবুয়ের সাথে হারলো, পরবর্তীতে কোচ চেঞ্জ হয়ে গেল, নিউ আরেকটা কোচ আনলাম আমরা। নিউ আরেকটা কোচ আনার পর বাংলাদেশ ক্রিকেট টিমের আবার যেরকম খেলে ওরকম খেলতেছে। তো আমরা হাইপোথিসিস টেস্টিংয়ে এই জিনিসটা টেস্ট করি যে নিউ কোচ আসার পর পারফরমেন্সের আদৌ কোনো চেঞ্জ হইল কিনা। তো এটা কিন্তু পরিসংখ্যানের গবেষণার খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আমাদের অনেক ক্ষেত্রে এটা কাজে লাগে। নিউ একটা পলিসি নিলাম, সেই নিউ পলিসিটা কি আগের চেয়ে বেটার হইলো কিনা, বা আগের চেয়ে আরও খারাপ হয়ে গেল কিনা, বা আগের চেয়ে কোনো চেঞ্জই হইলো কিনা, এই বিষয়গুলো নিয়েই কাজ করে হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস টেস্টিং, সেটা মানে আমরা জাস্ট কি করি যে একটা মেথড অ্যাপ্লাই করা হচ্ছে আর একটা নিউ মেথড অ্যাপ্লাই করা হচ্ছে, ওই দুইটা মেথড আদৌ কোনো পার্থক্য তৈরি করতেছে কিনা। এই রকম বিষয় যখন আমাদের বাস্তব জীবনে কিন্তু অনেক ক্ষেত্রেই পলিসি মেকিং এগুলো কাজে লাগে। আর এটার ক্ষেত্রে আমাদের কিছু সেট আপ আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। হাইপোথিসিস টেস্টিংটা যে একটু বুকিশ টাইপের যে সংজ্ঞাগুলা যদি আমরা একটু দেখি, তার আগে সহজ একটা বাংলা সংজ্ঞা দেখে আসি। দেখেন যে বাংলা একটা সংজ্ঞা দেখি যে আমরা হাইপোথিসিস টেস্টিংটা যখন করব, ধরেন প্রথম বাংলাদেশ টিমের হচ্ছে একটা পপুলেশন, ওইটাকে বাংলাদেশ টিমের একটা টোটাল পপুলেশন আছে, দ্বিতীয় আরেকটা কোচের অধীনে বাংলাদেশ টিমের সব খেলোয়াড় মিলে ধরেন আরেকটা পপুলেশন। তো পারফরমেন্স বিচার করতে যে বাংলাদেশ টিমের যে হাতুরু সিংয়ের অধীনে ধরেন ছিল হাতুরু, ওনার আন্ডারে বাংলাদেশ টিমের সবগুলা প্লেয়ার, এই সবগুলো প্লেয়ার মিলে একটা পপুলেশন আমরা বলতেছি। দেন সালাউদ্দিন, হ্যাঁ, ওনার আন্ডারে প্লেয়ারগুলার পারফরমেন্স, ওইটা টোটাল সব প্লেয়ার হচ্ছে একটা পপুলেশন। দেন আমরা হাতুরু সিংয়ের থেকে কয়েকটা প্লেয়ারকে পিক করব, ওদের পারফরমেন্স কেমন ছিল সেটা দেখব। সালাউদ্দিনের আমলের কয়েকটা প্লেয়ারকে পিক করব, তাদের পারফরমেন্স কেমন হলো সেটা দেখব। এই উদাহরণটার মতো আরও উদাহরণ হতে পারে যে টিচার 1, টিচার 2, তাদের শিক্ষাকালে স্টুডেন্টের মার্কস কেমন ছিল সেটা আমরা বিচার করতে পারি। তো দেখেন যে একটা টোটাল পপুলেশন থেকে কিন্তু আমরা স্যাম্পল নিয়ে আসি, স্যাম্পল নিয়ে এসে পপুলেশনের একটা প্রেডিকশন আমরা করার ট্রাই করি। তো স্যাম্পল মানে নমুনা, তো স্যাম্পল থেকে একটা মান আমরা বের করি যখন, মানে আমরা যখন হাইপোথিসিস টেস্টিং করি স্যাম্পল থেকে তো একটা মান বের করব, ওইটাই বলা হয়েছে যে নমুনা থেকে নির্ণীত যে মানটা, মানে এটাই স্যাম্পল থেকে যে মানটা। আর সমগ্রক, এই যে দেখেন এইগুলোও কিন্তু একটু মাথায় রাখতে পারেন, সমগ্রক মানে হচ্ছে পপুলেশন, হ্যাঁ, আর নমুনা মানে হচ্ছে স্যাম্পল। তো স্যাম্পল থেকে যে আমাদের মানটা পাবো, যেটাকে আমরা স্ট্যাটিস্টিক বলি, আমরা স্ট্যাটিস্টিক, আর সমগ্রক থেকে নির্ণীত মান যেটা প্যারামিটার। স্ট্যাটিস্টিক হচ্ছে স্যাম্পলের হচ্ছে একটা প্রপার্টি, আর প্যারামিটার হচ্ছে পপুলেশনের প্রপার্টি। তো এই যে স্যাম্পল থেকে যে আমরা স্ট্যাটিস্টিক পাবো বা স্যাম্পল থেকে যে আমাদের একটা নির্ণীত মান পাবো, সেটার সাথে পপুলেশনের প্যারামিটার অর্থাৎ সমগ্রকের নির্ণীত মানের একটা পার্থক্য তো অবশ্যই থাকবে, তাই না? এরকম তো আর হবে না যে অল্প কিছু নিয়ে আমরা গবেষণা করলে টোটাল জিনিস ওইটাই হবে, তা তো না, তাই না? আমরা স্যাম্পল থেকে, এটা তো একটা বায়াসনেস ক্রিয়েট হয় স্বাভাবিক, তো কিছু পার্থক্য থাকবে। এই পার্থক্যটা তো ইগনোর করা যাবে না, এটা দূরও করা যাবে না, এটা থাকবেই, মেনে নিতেই হয়। তো এই পার্থক্যের মাত্রা, এই পার্থক্যটা আসলে কতটুকু হবে, এটা পার্থক্যের মাত্রা বলা হয়। পার্থক্যের মাত্রা কতটুকু, অর্থাৎ সেই পার্থক্যটা গ্রহণযোগ্য সীমার মধ্যে অবস্থান করছে কিনা তা পরিমাপ করার জন্য যেই পদ্ধতি, ওইটাই হাইপোথিসিস টেস্টিং। মানে সহজ বাংলা সংজ্ঞা, আমরা ছবি দেখব সামনে। পরিসংখ্যান সংক্রান্ত যে পদ্ধতি অনুসরণ করা হয় তাকেই বলে টেস্ট অফ হাইপোথিসিস, বাংলায় এটার নাম আছে প্রকল্প বিচার। দেখেন যে প্রকল্প বিচার, এটা মানে হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস, হাইপোথিসিসের প্রকল্প, আর টেস্ট মানে বিচার, এরকম বলা হয়েছে, বা প্রকল্প পরীক্ষণ বা এই টাইপের নামও থাকতে পারে। তো সহজ কথা আমরা কি পাইলাম যে নমুনা থেকে একটা নির্ণীত মান আর সমগ্রক থেকে নির্ণীত মান, অর্থাৎ পপুলেশন আর স্যাম্পলের ভিতরে যে এই যে একটা মানের যে পার্থক্যটা, এই পার্থক্যটা একটা গ্রহণযোগ্য সীমার মধ্যে আছে কিনা, বা এই পার্থক্যের মাত্রা কতটুকু, তার উপর বেস করে আমরা একটা সিদ্ধান্ত নিই। ওই জিনিসটাই হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিসের ভিতরে আমরা এই কাজগুলো করি। এটা হচ্ছে রাফলি একটা
সহজ সংজ্ঞা। আমরা আরেকটু সফিস্টিকেটেড ওয়েতে এগুলো আস্তে আস্তে শিখবো। আমরা আসলে আস্তে আস্তে শিখা বলতে আমাদের রিভাইজ করব, আমরা এগুলো সবাই পড়ে আসছি। আচ্ছা, এগুলা আমরা এই যে পরীক্ষাগুলো করব, মাথায় রাখবেন পরিসংখ্যান যখন কোনো একটা কিছু প্রেডিক্ট করে, কোনো কিছু ইনফার করে, কোনো একটা সম্পর্কে ইন্টারপ্রিটেশন দেয়, সেটা অলওয়েজ কোনো একটা টেস্টের বেসিসে করে। এই যে ধরেন যে আগামী 5 বছর পরে বাংলাদেশের জনসংখ্যা কত হবে, এটা একটা প্রেডিকশন দিল, সেটাও কিন্তু একটা সূত্র দিয়ে করবে। তারপরে ক্রিকেট একটা মেথড আছে, আপনারা জানেন, ডাকওয়ার্থ লুইস সিস্টেম। একটা টিম 50 ওভার ব্যাট করছে, 280 রান করছে, আর একটা টিম বৃষ্টি নামছে, 20 ওভার খেলা পাইলো। তো ওই 20 ওভারে তাদের রান কত হওয়া উচিত, এটাও কিন্তু পরিসংখ্যান দিয়ে বের করা হয়, এবং এটার জন্য সূত্র আছে। সূত্র দিয়ে কিন্তু এটা বের করা হয় যে তখন সিচুয়েশনটা চিন্তা করেন কি, যে 20 ওভার খেলবে, আগের টিম যদি 20 ওভার খেলতো এরকম সিচুয়েশনে, তাহলে ওদের রান কত হইতে পারতো, ওইটা একটা এস্টিমেট করে আমরা একটা রান তৈরি করি, এদের জন্য টার্গেট রান ফিক্স করি। তাহলে দেখেন পরিসংখ্যানের ভিতর যেটা হয়, একটু এরর কিন্তু থাকবেই, কারণ আল্লাহ ছাড়া কেউ জানে না যে আগের টিম 20 ওভারে কত করতো। মানে এটা বলতে পারবেন না যে আগের টিমের 20 ওভারের যে রানটা, সেটা নিয়ে পরের টিমের 20 ওভারের রান সেট করলে তো হয়, আসলে তা না। কারণ আগের টিম তো জানতো না 20 ওভারে খেলা শেষ হবে, তারা তো 50 ওভার ধরে খেলছে। তো এই যে দেখেন যে অনেক সাইকোলজিক্যাল বিষয় পরিসংখ্যানে জড়িত, অনেক দর্শন থাকে, অনেক বিজ্ঞান থাকে, অনেক ম্যাথ থাকে, মানে অনেক কিছু নিয়ে কিন্তু পরিসংখ্যানের সূত্রগুলা তৈরি করা হয়। তো পরিসংখ্যানটা খুবই মজার একটা বিষয়, একই সাথে সফিস্টিকেটেড, প্লাস আবার এটাও কিন্তু সত্য যে ম্যাথে যেরকম 2+2 4 হয়, পরিসংখ্যানে কিন্তু তা না। একটা রেঞ্জ আমরা বলতে পারি, 2+2 হয়তো 3.5 থেকে 4.5। এর কারণ ওইটাই যে পরিসংখ্যান তো একদম 100% ঘটে গেছে এরকম ফ্যাক্ট নিয়ে কাজ করতেছে না, একটা প্রেডিক্ট করতেছে। তো প্রেডিক্টে তো একটু এরর থাকবে, তো ওইটা একটা রেঞ্জের উপরে বেস করে সিদ্ধান্ত দেয়, অনেক ক্ষেত্রেই সেটা করে। আচ্ছা, তো পরিসংখ্যান এই যে টেস্ট অফ হাইপোথিসিস আমাদের যখন করব, এরকম কয়েকটা টেস্ট আমরা করি, নর্মাল টেস্ট করি, জেড টেস্ট বা জি টেস্ট এটা। তবে টি পরীক্ষা, টি টেস্ট যেটাকে বলা হয়, কাই স্কোয়ার টেস্ট, এফ টেস্ট, এরকম বিভিন্ন টেস্ট আমরা করি। এখন আমরা যদি এদিকে আসি, হাইপোথিসিস টেস্টিংয়ের কিছু ডেফিনেশন এখানে দেখতে পারবেন, যে একটা অ্যাজাম্পশন, হাইপোথিসিস টেস্টিংটা অ্যাকচুয়ালি একটা অ্যাজাম্পশন অর ক্লেইম, একটা অ্যাজাম্পশন করি অথবা ক্লেইম করি একটা পপুলেশন সম্পর্কে। এই যে আমরা কিন্তু এটাই ওখানে শিখছি, যে পপুলেশনের যে প্যারামিটার সম্পর্কে একটা প্রেডিক্ট করার ট্রাই করি। এই যে মেড অ্যাবাউট এ পপুলেশন প্যারামিটার। আর একটা জিনিস, আমার ভিডিওটা টোটাল 1.5 ঘন্টা দেখবেন, তাহলে এরকম হয় যে অনেকে এই পর্যন্ত এসে যারা বুঝতে পারেন নাই, ইনশাল্লাহ একটু পরে টোটাল ক্লিয়ার হয়ে যাবে। তো একটু ধৈর্য ধরেন, পরিসংখ্যান এত সহজ না, তো যার কারণে অনেক সময় একটু কনফিউশন তৈরি হতে পারে। তো আমরা সামনে আরও ছবি দেখব, আরও ম্যাথ করব। তো এই ক্ষেত্রে যদি এরকম হয় 10 মিনিট পর বুঝতে পারতেছেন না, একটু গ্যাপ নিয়ে আবার দেখেন, ঠিক আছে? তো আশা করি আপনাদের ভালো হোক, এটা তো আমরা সবাই চাই, তাই না? এখন তো ক্লাস যদি একটা স্টুডেন্টও একদমই না বোঝে, সেটা তো অবশ্যই খারাপ লাগবে আমার, তাই না? তো আপনাদেরও ট্রাই থাকতে হবে, আমারও ট্রাই থাকবে। আচ্ছা, দেখেন যে আমরা একটা অ্যাজাম্পশন করি হাইপোথিসিস টেস্টিংয়ে, একটা ক্লেইম করি। কী ধরনের ক্লেইম, কী ধরনের অ্যাজাম্পশন, সেটা আসতেছে সামনে। তাহলে একটা পপুলেশন প্যারামিটারকে আমরা ক্যাচ করার জন্য, হুইচ উই টেস্ট ইউজিং এ স্যাম্পল ডাটা, মানে স্যাম্পল ডাটা দিয়ে পপুলেশন প্যারামিটারকে আমরা অ্যাজাম্পশন বা ক্লেইম করার ট্রাই করি। আচ্ছা, when we study a population we usually don't check everyone, এটা আগে বলা হয়েছে, আমরা তো সবাইকে চেক করব না, তাই না? একটা স্যাম্পল আমরা নিব, from that sample we want to decide whether a claim, মানে একটা ক্লেম করব আমরা, পরবর্তীতে দেখি হোয়াট ইজ ক্লেম, মানে ক্লেমটা আসলে কি বোঝাচ্ছে তারা, অ্যাবাউট দ্য পপুলেশন ইজ ট্রু অর নট, মানে আমাদের একটা ক্লেম আমরা ধরবো, আমরা একটা হাইপোথিসিস মাথার ভিতর সেট করব যে হ্যাঁ এইটা হইতে পারে। তো ওইটার এগেনস্ট আমরা টেস্ট করব, তারপর ওই টেস্ট করে দেখব আমাদের আগের হাইপোথিসিসটা ঠিক ছিল নাকি ভুল ছিল। তার বেসিসে আমরা একটা ইন্টারপ্রিটেশন দেব, তার বেসিসে আমাদের একটা পলিসি মেক হবে, অনেক কিছু তৈরি হয় এটার বেসিসে। আচ্ছা, তো এই যে আমরা বলতেছি যে একটা ক্লেইম করব, ওই ক্লেইমের পরিসংখ্যানিক নাম আছে, সেটা হচ্ছে নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ
হাইপোথিসিস, এরকম দুইটা নাম দেওয়া হয়। নাল হাইপোথিসিস হচ্ছে এই যে নিউ টিচার দেওয়া হলো, আগের টিচার আর নিউ টিচার এই দুইজনের টিচিং কোয়ালিটি দেখে বা দুইজনের টিচিংয়ের পর স্টুডেন্টের মার্ক আমরা স্যাম্পল করে দেখার পর আমরা এইটা যদি দেখি যে স্টুডেন্টের কোনো চেঞ্জই হয় নাই, মানে টিচার আসার পর নিউ টিচার আসার পর কোনো রকম এফেক্টই সে তৈরি করতে পারে নাই, অথবা নিউ টিচিং মেথড অ্যাপ্লাই করার পর স্টুডেন্টের পারফরমেন্সের কোনো চেঞ্জ হয় নাই, এরকম একটা বিষয় আমরা ধরবো। প্রথমে আমরা ধরে রাখবো হ্যাঁ দুইটা টিচারের কারণে কোনো রকম চেঞ্জই হয় নাই, ওই যে ধরা ওই নো এফেক্ট, ওইটাকে আমরা বলি যে নাল হাইপোথিসিস, নাল শূন্য হাইপোথিসিস যেটা। আচ্ছা, এখন যদি পার্থক্য তৈরি হয় আর একটা টিচার আসার কারণে বা নিউ কোচ আসার কারণে যদি একটু পার্থক্য তৈরি হয়, তখন আমরা বলি না পার্থক্য তৈরি হয়েছে, তখন আমরা বলি না নাল হাইপোথিসিসটা সত্য না, আমরা হচ্ছে তখন রিজেক্ট নাল করে দিয়ে অল্টারনেটিভ আর একটা হাইপোথিসিস দাঁড় করাই। এই বিষয়টা হচ্ছে বেসিক আইডিয়া, আমরা সামনে আরেকটু দেখব। এই যে দেখেন যে হাইপোথিসিস টেস্টিংয়ে আমাদের সেট আপে এরকম থাকে যে ধরলাম যে প্রথম টিচারের আন্ডারে যে স্টুডেন্টগুলো ছিল ওই যে পপুলেশন, ওই পপুলেশনগুলা 25 মার্কের একটা পরীক্ষা হইলো, 23 মার্ক পাচ্ছিল বা এরকম একটা কিছু, মানে একটা আইডিয়া আমরা এরকম জেনারেট করতে পারি। মানে শুধু চিত্র না দেখে এটার সাথে একটা গল্প দিয়ে যদি রিলেট করেন তাহলে একটু মনে থাকে। তো আমরা কি করি যে দুইটা টিচার আসার পরে দুইটা টিচার যে আসলো সেই ক্ষেত্রে কি মিউ ইকুয়াল টু 23, মানে মিউ ইকুয়াল টু 23 আসলো দুই পপুলেশনের ক্ষেত্রে সেম মান, অর্থাৎ টিচার 1 আর টিচার 2 এইটা আসার পরে, মানে টিচার 2 আসার পরে টিচার 1-এর যে গড় মার্ক থেকে কোনো চেঞ্জ হয় নাই। ধরেন যে স্টুডেন্টগুলো মার্ক পাচ্ছিল 23, টোটাল স্টুডেন্ট হচ্ছে পপুলেশন, সেকেন্ড টিচার আসার পরে স্টুডেন্টগুলো একই মার্ক পাচ্ছে, মানে টিচার চেঞ্জ করার পরে স্টুডেন্টের পারফরমেন্সে কোনো চেঞ্জ হয় নাই। তো ওইটাকে আমরা বলি যে এইচ নট, হ্যাঁ এইচ নট বলি যে নো এফেক্ট। আর H1 এটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি যে মিউ নট ইকুয়াল টু 23, তখন আমরা কি বলি যে পারফরমেন্সের একটা চেঞ্জ হয়েছে। চেঞ্জটা দুই রকমই হতে পারে, এখানে কিন্তু বলা হয়েছে নট ইকুয়াল। নট ইকুয়াল বলার মানে কি এটা গ্রেটারও হতে পারে লেসও হতে পারে। তো এই বিষয়টা চেক করি, মানে এটার সেট আপটা এরকম হবে যে আমরা নতুন আর একটা পদ্ধতি নিলাম, ওই পদ্ধতিটা আগের পদ্ধতির মতোই আমাদের মান দিচ্ছে কিনা, ওই মানটা যদি দেয় তখন হচ্ছে নাল হাইপোথিসিস মিউ ইকুয়াল টু 23, মানে আগের মান পরের মান দুইটাই 23 থাকবে, কিন্তু পরের মানটা 23 হবে না, এটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। দেন আমরা একটা এলাকা সেট করি, আমরা রিজেকশন এক্সেপশন রিজিয়ন একটু সামনে দেখব। এরকম একটা এলাকা সেট করি, সেখানে আমাদের যেহেতু একটা ভুল তো থাকবেই, তাই না, আমরা তো যেহেতু স্যাম্পল নিয়ে কাজ করতেছি, তো এইখানে এই হাইপোথিসিস টেস্টিংয়ে আমরা একটা জায়গা সিলেক্ট করে নিব যে ওই ভুলের মাত্রা ওইখানে হইতে পারে, মানে পরিসংখ্যানিকভাবে অনেক সময় যে 5% এরর আমরা অ্যালাউ করি, 5% এররটাকে দুই পাশে যদি ভাগ করে দেই, আলফার মানটা হচ্ছে 0.05, এটাই যখন আমরা দুই ভাগ করি তখন α/2 রাইট সাইড আর লেফট সাইড। কেন? কারণ আমরা বলছি না যে 23 এর চেয়ে কম বা বেশি দুইটাই হইতে পারে, তো সেই কারণে আমরা বলি যে মাঝখানের এলাকার ভিতরে যদি টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা থাকে তখন আমরা এইচ নটকে রিজেক্ট করব না, মানে আমরা বলবো যে এফেক্ট নাই নিউ টিচারের। এখন যদি এই দুইটা এলাকা যেটা কিনা রিজেকশন রিজিয়ন আমরা বলি, ওই এলাকাতে যদি চলে যায় মানটা, তখন আমরা রিজেক্ট করে দেই নাল এবং বলি যে আমাদের অল্টারনেটিভটা ট্রু, টিচারের এফেক্ট থাকতে পারে। এখন এটাই যখন আমাদের লেফট আর রাইট টেইলড টেস্ট হয়, ওয়ান সাইডের টেস্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা দুই পাশে আর চেক করি না, যে কোনো এক সাইডেই কিন্তু আলফার মানটা তখন এখানে যেরকম α/2 হলে ভাগ করে দিতাম, তো কিন্তু সেই ক্ষেত্রে যদি লেফট টেইল টেস্ট হয় তখন আমরা কি যে 23-এর চেয়ে কমে গেছে মার্ক, তখন এক পাশে আমরা এরকম করি, আর 23-এর চেয়ে বেড়ে গেছে মার্ক তখন আমরা রাইট সাইডে এরকম একটা টেইল সেট করি। আমাদের চিত্রটা হচ্ছে এইটা। আচ্ছা,
এখন পর্যন্ত যা শিখলাম, আমরা সামনে আরেকটু কাজ সহজ হয়ে যাবে, কারণ স্টার্টিংয়ে যা আছে আমরা সামনে আরেকটু সহজ করে এই বিষয়গুলা দেখব। হাইপোথিসিস টেস্টিং প্রসিডিউর, ম্যাথ অ্যান্ড এই ছবি যা দেখাইলাম ওইটা নিয়ে আবার আলোচনা হবে এখন। মানে এখন পর্যন্ত কেউ যদি কিছুই না বোঝেন তাতেও সমস্যা নেই, এই সেম জিনিসটা আরেকটু সুন্দর করে আরেকটু বিস্তারিত করে এখন শুরু হবে বোঝানো। তো ভয়ের কিছু নাই, কারণ এটা একটু বুঝতেই হবে, না বুঝলে কিন্তু এটার থেকে কোশ্চেন হয়ই। আচ্ছা, আমাদের কিছু বাংলা টার্ম এখানে দিয়ে দেওয়া, যে মুখ্য প্রকল্প, নাল হাইপোথিসিস, যেটাকে শূন্য প্রকল্প বলছিলাম, এটা আসলে মুখ্য প্রকল্পটা বেটার বাংলা। বিকল্প প্রকল্প হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। দেন হচ্ছে বাতিল এলাকা, ওই যেটা বলছিলাম না, যে রিজেক্ট করে দেই নাল যেই অংশে দুই পাশে আলফা বাই টু অথবা ওয়ান টেইল টেস্টে যে কোনো এক পাশে আলফা থাকবে, ওই অংশে টেস্ট স্ট্যাটিস্টিক্স মান পড়লে ওটা হচ্ছে আমরা রিজেক্ট করে দিই নালকে, অল্টারনেটিভটাকে তখন হচ্ছে আমরা গ্রহণ করতে পারি। গ্রহণ এলাকা, যেটা ওই যে মাঝখানে যে বড় একটা এরিয়া ছিল, আর এক প্রান্তিক দ্বিপ্রান্তিক, একটু দেয় ওয়ান সাইডেড বা ওয়ান টেইলড, টু টেইলড, এইগুলা। আচ্ছা, হাইপোথিসিস টেস্টিংয়ের এই যে ছবিটা, এটা আমরা একটু হালকা বুঝি। এখানে নর্মালি 6টা স্টেপ থাকে, কোনো কোনো বইটা 7টা 8টা স্টেপ থাকতে পারে। এটা কখনো আসবে না যে হাইপোথিসিস টেস্টিং কয়টা স্টেপ থাকে, এটা তো আসলে সাবজেক্টিভ একটা বিষয়, এটা টিচার 6টা 7টা বানাইতে পারে। তো স্টেপগুলা কী কী এটা একটু বোঝার ট্রাই করি। তো প্রথমে আমরা একটা হাইপোথিসিস সেট করব। আমরা আগের উদাহরণ দেখছি না, যে মিউ ইকুয়াল টু 23 আর মিউ নট ইকুয়াল টু 23, এরকম যে হাইপোথিসিসটা আমরা দেখছিলাম। অ্যান্ড চুজ সিগনিফিকেন্স লেভেল, অর্থাৎ আমরা আলফার একটা ভ্যালু সেট করব। আলফার একটা ভ্যালু যে সেট করব ওইটাকে লেভেল অফ সিগনিফিকেন্স বলা হয়। ওইটাকে দুই পাশে স্প্লিট করে দেবো যখন টু টেইল টেস্টে, ওয়ান টেইল টেস্টে যে কোনো এক পাশে থাকবে। ওইটার আলোকে কিন্তু আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করব, রিজেক্ট করব, এরকম বিভিন্ন বিষয় আমাদের করব। দেন আমরা এই যে কাজগুলো করব, এটা যখন করব, এটার জন্য একটা মেকানিজম লাগবে না, একটা সূত্র লাগবে না। ওই সূত্র হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক। এই টেস্ট স্ট্যাটিস্টিক এর ভিতর জেড টেস্ট হতে পারে, টি টেস্ট হতে পারে, কাই স্কোয়ার এফ, এরকম যে সূত্রগুলো আছে সেইগুলো দিয়ে আমরা ওই স্ট্যাটিস্টিকের ভ্যালুটা বের করব। তারপর আমরা হচ্ছে কোন এলাকায় ওই ভ্যালুটা পড়ে সেটা চেক করে রিজেক্ট বা অ্যাকসেপ্ট এরকম কিছু করব। আচ্ছা, এই যে টেস্ট স্ট্যাটিস্টিক সিলেক্ট করলাম, দেন ডাটা কালেকশন করে টেস্ট স্ট্যাটিস্টিকটা কম্পিউট করলাম, টেস্ট স্ট্যাটিস্টিকটা কম্পিউট করলাম। দেন ডিসিশন রুল, ওই যে লাস্টে আমরা যেটা বলছিলাম, যে কম্পেয়ার উইথ ক্রিটিক্যাল ভ্যালু, মানে আলফার মানের সাথে একটা তুলনা করে ওইটা রিজেকশন রিজনে পড়তেছে নাকি হচ্ছে আমরা ওইটা গ্রহণ এলাকায় পড়তেছে। তো ওইখানে একটা ডিসিশন রুল আমাদের থাকবে। পি ভ্যালু নামে একটা টার্ম আছে, পি ভ্যালুর বেসিসেও আমরা ডিসিশন নিতে পারি। পি এর মানটা আলফার সাথে তুলনা করব, পি ভ্যালুটা কি আমরা এটা আসবো। আমরা জাস্ট একটু 6টা স্টেপ একটু রাফলি দেখে রাখি। কনক্লুশনটা কি হয় লাস্টে, যে রিজেক্ট এইচ নট, ফেইল টু রিজেক্ট এইচ নট। তো এই জিনিসটা যেটা 6টা, এইখান থেকে দেখেন যে পি ভ্যালু, এই নিউ একটা টার্ম কিন্তু শিখছেন। কম্পেয়ার উইথ ক্রিটিক্যাল ভ্যালু, এই জিনিসটাও কিন্তু আমরা আগেও বলছি। তবে আরেকটা জিনিস, এই যে সিগনিফিকেন্স লেভেল, হ্যাঁ, যে আলফা যে সিগনিফিকেন্স লেভেল, এই কথাটা মাথায় রাখবেন। মানে মোটামুটি এখান থেকে কিন্তু সরাসরি 2টা এমসিকিউ চলে আসতে পারে, যে আলফা দিয়ে আসলে কোনটা বোঝায়, লেভেল অফ সিগনিফিকেন্স, পাওয়ার অফ দ্য টেস্ট, এরকম অপশনে থাকলো। তো টাইপ 1 এরর, টাইপ 2 এরর, এরকম অনেকগুলো অপশন থাকলো। তো তখন হচ্ছে সিগনিফিকেন্স লেভেল ওটা আনসার হবে। দেন পি ভ্যালুটা কি, এটা নিয়ে কোশ্চেন হতে পারে, আমরা এটা পরে আলোচনা করব পি ভ্যালুটা আসলে কি। তো এই যে হাইপোথিসিস টেস্টিং এর এই যে সেটআপটা দেখলাম, সেটআপটা আরেকটু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যে এইচ নট নাল, এইচ ওয়ান হচ্ছে সেটআপ হাইপোথিসিস যেটা আমরা বলছি সেটা, সেখানে এইচ নট নাল থাকবে, এইচ ওয়ান হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। আমরা একটা সিগনিফিকেন্স লেভেল সেট করব। আমরা হচ্ছে সিগনিফিকেন্স লেভেলে আলফা যেটাকে আমরা বলি, সেই ভ্যালুটা 0.05 হয়, 0.01 হয়, এরকম আমরা সেট করতে পারি।
আচ্ছা, দেন আমরা এখানে দেখেন একটা শব্দ আছে টাইপ 1 এরর। অনেক সময় এরকম হয় যে আমরা যেটা করার কথা সেটা উল্টা যদি করি তখন আমরা একটা এরর কমিট করে ফেলি। টাইপ 1 টাইপ 2 দুইটা এরর আছে, সেই এরর নিয়ে আমরা আলোচনা করব। মানে এখন পর্যন্ত আলোচনা করার কয়েকটা টপিক কিন্তু সামনে আসতেছে, মানে এখন পর্যন্ত কিছু জিনিস কিন্তু আলোচনা করি নাই, পি ভ্যালু, দেন টাইপ 1 টাইপ 2 এরর, কিন্তু এই টার্মগুলো কিন্তু শিখে ফেলছেন আপনারা, কিন্তু এটার বিস্তারিত আলোচনা আমরা ধাপে ধাপে করব। এখনই বোঝাচ্ছি না কেন, কারণ এখন তো স্টেপস নিয়ে আছি, এখন হুট করে আবার টাইপ 1-এ ঢুকে গেলে আবার এটা ভুলে যাবেন। এই জন্য যে একটু ধাপে ধাপে পড়াচ্ছি, তো এই জন্য এই টার্মগুলো আমরা সামনে আলোচনা করতেছি। পি ভ্যালুটাও কিন্তু আলোচনা করি নাই, টেস্ট স্ট্যাটিস্টিকের সূত্র দিয়ে কীভাবে ম্যাথ করে এগুলো আমরা আলোচনা করব। আমরা জাস্ট মাথায় রাখেন হাইপোথিসিস টেস্টিংয়ে আমরা কি করি, একটা সেট আপ করি হাইপোথিসিস, আমরা সেখানে হচ্ছে H0 আর H1 দুইটা সেট করি, দেন একটা সিগনিফিকেন্স লেভেল আমরা সেট করি, যার সাহায্যে আমরা কিনা অ্যাকসেপ্টেন্স রিজিয়ন আর রিজেকশন রিজিয়নে ফেলে দিতে পারবো জেড, মানে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক্সের মানকে। দেন ওই রিজেকশন অ্যাকসেপ্টেড রিজিয়নে কীভাবে ফেলবো ওইগুলো আমরা ম্যাথ করে আমরা সামনে দেখব। ওই ওই যে আমরা অ্যাকসেপ্টেড রিজেকশন রিজিয়নে স্ট্যাটিস্টিকের মানটাকে যে ফেলবো, ওইটা করতে আমাদের ভুল হয়, তখন এই ভুলটাকে হচ্ছে টাইপ 1 এরর, টাইপ 2 এরর, এরকম বিভিন্ন নাম না, এই দুটা নামেও আমরা আখ্যা দিই। দেন পি ভ্যালু একটা আছে, পি ভ্যালুর সাথে আলফার একটা কানেকশন থাকে। এই যে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আমরা করি। এখন এই যে এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে কখন আমরা কোন টেস্ট করি। লার্জ স্যাম্পল, নন সিগমা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা জানা থাকলে জেড টেস্টটা করি। আমরা যখন ছোট স্যাম্পল নিয়ে কাজ করি তখন টি টেস্ট করি। আচ্ছা, ক্যাটাগরিক্যাল ডাটা যখন থাকে সেই ক্ষেত্রে আমরা কাই বর্গ পরীক্ষা যেটা, আর দুইটা পপুলেশনের ভেরিয়েন্সের কম্পারিজন, মানে ভেরিয়েন্স আলাদা কিনা সেটা আমরা চেক করি, সেটা হচ্ছে এফ টেস্ট দিয়ে সেই বিষয়টা আমরা করি। আচ্ছা, দেন ক্যালকুলেট দ্য টেস্ট স্ট্যাটিস্টিক ফ্রম দ্য স্যাম্পল ডাটা, ফাইন্ড দ্য ক্রিটিক্যাল ভ্যালু আর পি ভ্যালু। লাস্ট হচ্ছে আমরা কি টেস্ট স্ট্যাটিস্টিকটার মানটা পাইলাম, ওটার সাথে আমাদের ক্রিটিক্যাল ভ্যালু, এই দুটার কম্প্যারিজন করে আমরা একটা সিদ্ধান্তে আসি যে আমরা নালকে রিজেক্ট করব না অল্টারনেটের দিকে যাব, নাকি নালটাকেই আমরা বহাল রাখবো, অল্টারনেটের দিকে যাব কি না, এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিই। ওইটা হচ্ছে ডিসিশন রুলে ওইটা হয় যে টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা যদি রিজেকশন রিজিয়নে পড়ে তাহলে রিজেক্ট H0, আদারওয়াইজ ফেইল টু রিজেক্ট H0। এখানে একটু মাথায় রাখতে হবে যে আমরা যখন H0কে রিজেক্ট করি তখন আমরা অল্টারনেটিভ যেটাকে বলি, আমরা কিন্তু অল্টারনেটিভকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি পরিসংখ্যানগতভাবে, এটা 100% বিশুদ্ধ না। এখানে এটা বলা ভালো ইন্টারপ্রিটেশনটা, যে আমরা যখন H0কে রিজেক্ট করতেছি আমরা এটা বলবো না যে অল্টারনেটিভকে অ্যাকসেপ্ট করতেছি, মানে এটা বলা হয়ে যায়, কিন্তু এটা বলা ভালো যে ফেইল টু রিজেক্ট H0। ও আচ্ছা, এখানে একটু ভুল বলছি, আবার একটু শোনেন। ধরেন যে আমাদের এরকম হইল H0 আর HA, আমরা যখন H0কে বহাল রাখবো তখন আমরা হচ্ছে কি অ্যাকসেপ্ট H0 না বলে বলবো যে ফেইল টু রিজেক্ট H0, এটার কথা আমি বলতে চাইছি, বুঝছেন? মানে ওইটাকে আমরা যখন H0টাকে বহাল রাখবো, এটা জাস্ট এমনিতে বললাম, মানে এটা পরীক্ষাতে আসবে না, এটা যদি ভুলও করে ফেলেন সমস্যা নাই। আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে এটা বলা যে ফেইল টু রিজেক্ট H0 আর রিজেক্ট H0, এইভাবে বললে পরে এটা ভালো, মানে তাইলে আরেকটু সুন্দর হয় পরিসংখ্যানগতভাবে এই জিনিসটা, মানে রিজেক্ট না বলে অ্যাকসেপ্ট না বলে ফেইল টু রিজেক্ট, এটা বলাটা বেটার, সেটা বললাম আর কি। আচ্ছা, রিয়েল লাইফ এক্সাম্পলে যদি আমরা আগেও দেখছি, এখানে একটা দেখানো হয়েছে যেটা কোম্পানি ক্লেম করলো 60% অফ কাস্টমার্স আর স্যাটিসফাইড উইথ ইটস নিউ প্রোডাক্ট। একটা কোম্পানি নতুন একটা প্রোডাক্ট ছাড়ছে, ওই যে নিউ টিচার নিল, নিউ কোচ নিল, সেরকম। এ সার্ভে অফ 100 কাস্টমার্স, একটা সার্ভে করা হলো 100 কাস্টমারের, সেই কাস্টমার সার্ভে থেকে দেখা গেল যে ওই 100 জনের ভিতর 54 জন আবার স্যাটিসফাইড। মানে কোম্পানি হচ্ছে এরকম অনেক সময় করে না যে এই যে দেখেন এই 100 জন
মানুষের ওপর গবেষণা করে এটা সত্য প্রমাণিত হয়েছে, কিন্তু এটা আবার টোটাল সারা দেশের জনগণের ক্ষেত্রে সত্য কিনা ওইটাই আমরা এই পরিসংখ্যান দিয়ে বিচার করে দেখি, হাইপোথিসিস টেস্টিং দিয়ে আমরা ওই কাজটাই করি। তো এখন আমাদের কোয়েশ্চেনটা কি, 5% একটা সিগনিফিকেন্স লেভেল থাকবে, যে আলফার কথা বলছিলাম সেইটা, কোম্পানির যে ক্লেমটা এটা কারেক্ট কিনা। তাইলে আমাদের একটা নাল হাইপোথিসিস সেট করব, অল্টারনেটিভ একটা হাইপোথিসিস সেট করব। এখানে হচ্ছে এটা হচ্ছে প্রপোর্শন টেস্ট করতেছি, মানে 100 জনের ভিতর 60 জন মানে 0.6, 100 জনের ভিতর 54 জন হচ্ছে 0.54, এরকম যখন করি তখন হচ্ছে প্রপোর্শন টেস্ট করি। তো আমরা প্রপোর্শন টেস্টের ক্ষেত্রে আমরা বলতেছি যে এইচ নট কোম্পানির যে ক্লেমটা, মানে প্রপোর্শনটা 60% যেহেতু বলতেছে যে স্যাটিসফাইড, কোম্পানি এই ক্লেমটা করতেছে, আমরা এটার বিরুদ্ধে যাইতে পারবো কিনা, অর্থাৎ আমরা এইচ নটকে ফেইল টু রিজেক্ট এইচ নট করব নাকি রিজেক্ট এইচ নট, হ্যাঁ এরকম করব, এটা আমরা কাজ করব। আর অল্টারনেটিভটা কি, পি নট ইকুয়াল টু 0.60, মানে কোম্পানির ক্লেমটা আমরা সেট করলাম কি কোম্পানি 60% কাস্টমারকে স্যাটিসফাই করছে, এটা আমাদের নাল। অল্টারনেটিভটা কি 60%কে স্যাটিসফাই করে নাই, 60%-এর বেশিও কেউ স্যাটিসফাই করতে পারে, 60%-এর কম কেউ করতে পারে, আমাদের টু টেইল টেস্ট, এটাই হচ্ছে টু টেইল টেস্ট। আমরা যদি টেস্টটা এরকমভাবে করতাম যে কোম্পানি 60%-এর নিচে স্যাটিসফাই করতে পারে, এটাকে যদি অল্টারনেটিভ নিতাম তখন ওইটা হচ্ছে কি ওয়ান টেইলড একটা টেস্ট হয়ে যেত, এবং ওইটা হচ্ছে নিচে হওয়ার কারণে লেফট টেইল টেস্ট, মানে নেগেটিভ দিকে, আমরা নেগেটিভ মানে কি লেস যখন থাকতেছে তখন হচ্ছে আমরা তখন জাস্ট এরকম একটা টেস্ট করতাম, যে এই পাশের যে এলাকা ওইখানে নিয়ে আমরা কাজ করতাম, সেটা হচ্ছে লেফট টেইল টেস্ট। আর গ্রেটার দেন 0.60 নিয়ে যদি বলতাম তখন হচ্ছে রাইট টেইল টেস্ট, সেক্ষেত্রে এরকম একটা রিজিয়ন আমরা রিজেকশনের জন্য বের করতাম। আচ্ছা, এখন সিগনিফিকেন্স লেভেল সেটা হচ্ছে আলফা, যখন আমরা 5% সিগনিফিকেন্স লেভেল বলা হয়, আর যদি কোনো কিছুই না বলা হয় সেক্ষেত্রে আমরা 5%ই ধরবো। আর সেটার ক্ষেত্রে আলফার ভ্যালুটা 5%টাকে আমরা যদি পয়েন্ট আকারে লিখি 0.05 হয়, ওইটা হচ্ছে আলফার ভ্যালু থাকে, সিগনিফিকেন্স লেভেলটা আসলে আলফার মানটা, অর্থাৎ কতখানিক এলাকা আমরা গ্রহণ করব আর কতখানিক এলাকাকে রিজেকশন রিজিয়নে রাখবো সেইটা। এখন ক্রিটিক্যাল জেড ভ্যালু, আমাদের টেবিল থাকে, জেড ভ্যালুর একটা টেবিল, সেই টেবিলটার ক্ষেত্রে আমাদের তো পরীক্ষা হলেও এরকম টেবিল দেওয়া থাকবে না, আমাদের মান দেওয়া থাকতে পারে যে 5% সিগনিফিকেন্স লেভেলের ক্ষেত্রে জেড ভ্যালুটা কত হবে। তো এটি একটু মুখস্থ করে রাখতে হবে সিগনিফিকেন্স লেভেলের সাথে জেড ভ্যালুসের মানটা, তাহলে যখন আপনারা ম্যাথ করবেন সরাসরি তুলনাটা করতে পারবেন। একটা টেবিলও দিছি আমরা, ওই টেবিলটা একটু মুখস্থ করে ফেলবেন শর্টকাট। এই যে এইটার কথা বলতেছি, দাঁড়ান টেবিলটা, এই যে হ্যান্ডি ক্রিটিক্যাল ভ্যালুস স্ট্যান্ডার্ড নর্মালের ক্ষেত্রে, মানে জেড টেস্টে আলফা যখন 0.05 হয় তখন টু সাইডেড, মানে জেড আলফা বাই টু সাইডেড টেস্টের ক্ষেত্রে এই যে 1.96 এটার সাথে আমরা তুলনা করি, টেস্ট স্ট্যাটিস্টিকের মানকে আমরা 1.96-এর সাথে তুলনা করব যখন আলফার মান 0.05। এখন আলফার মান 0.1 যদি হয় সেক্ষেত্রে আবার এটার সাথে তুলনা করলেই হবে। আচ্ছা, তো আমরা ক্রিটিক্যাল জেড ভ্যালু যেটা আমরা তুলনা করব স্ট্যাটিস্টিক্সের মানের সাথে, আমরা এখানে যে ভ্যালুটা ক্যালকুলেশন করে একটা ভ্যালু পাবো, তো ওই ভ্যালুর সাথে আমরা 1.96-কে তুলনা করব। এই তুলনাটা যেটা করব এটা টেবিল থেকে আমরা ভ্যালুটা বের হয়, কিন্তু যেহেতু টেবিল দেওয়া থাকবে না, আমাদের যেটা লাগবে সেগুলো একটু মুখস্থ করে ফেলাটা বেটার। আচ্ছা, এই যে বললাম না টেস্ট স্ট্যাটিস্টিক যেটা, এই টেস্ট স্ট্যাটিস্টিক যেটা আমরা এখানে একটা টেস্ট
স্ট্যাটিস্টিক হচ্ছে ফাংশন অফ স্যাম্পল ডাটা ইউজ টু ডিসাইড ওয়েদার টু রিজেক্ট এইচ নট, হ্যাঁ, রিজেক্ট এইচ নট অর ফেইল টু রিজেক্ট এইচ নট। তো টেস্ট স্ট্যাটিস্টিক আমরা কিভাবে পাই? আমরা একটা স্যাম্পল নিয়ে যে অবজার্ভড একটা ভ্যালু আর এক্সপেক্টেড ভ্যালুর যে ডিফারেন্সটা, সেটার সাথে আমরা স্ট্যান্ডার্ড এররটাকে যদি ডিভাইড করি, ওইটাই হচ্ছে সব রকম টেস্টের জন্য টেস্ট স্ট্যাটিস্টিকের মান। এখন এইটাই যখন আমরা বিভিন্ন আলাদা আলাদা টেস্টের জন্য করি, বিভিন্ন রকম সূত্র আমরা পাই, কিন্তু বেসিকটা কিন্তু এটাই। টেস্ট স্ট্যাটিস্টিক হচ্ছে অবজার্ভড আর এক্সপেক্টেড ভ্যালুর একটা ডিফারেন্স ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর। আমরা যদি এই টেস্টগুলোর ক্ষেত্রে দেখি যে এই সূত্রটা, এরকম কিন্তু ওইটাই, অবজার্ভড আর এক্সপেক্টেড এক্স বার মাইনাস মিউ নট, এটা হচ্ছে অবজার্ভড এক্সপেক্টেডের ডিফারেন্স, আর এস বাই রুট এন ওইটা কিন্তু স্ট্যান্ডার্ড এরর। জেড টেস্টের ক্ষেত্রে আমরা এই যে সূত্রটা পাইছি, অবজার্ভড মাইনাস এক্সপেক্টেড ডিভাইডেড বাই নিচে যে সূত্রটা দেখতেছেন ওটা প্রপোর্শনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড এরর সূত্র হচ্ছে ওইটা, ভেরিয়েন্সের রুট করলে তো পি নট ওয়ান মাইনাস পি নট ডিভাইডেড বাই এন এর রুট। দেখেন যে ওই সূত্র যা ছিল, এই কিভাবে এটা স্ট্যান্ডার্ড এরর হয়েছে বা যা কিছু হয়েছে, এটা আমরা বের করতে পারি। তো এখন আপনাদের একটা সুবিধা হয়েছে যে রিটেন পরীক্ষার সময় দেখা যাচ্ছে এরকম কোশ্চেন হইতে পারতো যে এই সূত্রটা কিভাবে আসলো। তো এই সূত্রটা কিভাবে আসলো এটা জাস্ট এখন একটু জাস্ট মাথায় রাখবেন যে এটা হচ্ছে অবজার্ভড আর এক্সপেক্টেডের ডিফারেন্স ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর, সেটা হচ্ছে আমাদের এই সূত্র। কিন্তু এটা কিভাবে আসলো, এই প্রমাণটা যে 1 পেজ ভরা প্রমাণ 2 পেজ ভরা প্রমাণ রিটেনে লিখতে হয়, ওই জিনিসটা এখন আর আসতেছে না, এটার থেকে বেঁচে গেলেন। এখন জাস্ট সূত্রটা একটু মনে রাখতে হবে, আর সূত্রে মান বসায় দিলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। এখন পি হ্যাট যেটা আমরা কি পাইলাম, স্যাম্পল থেকে যে ডেটাটা পাইলাম এক্সপেক্টেড ভ্যালু লিখে 0.54 না, ওই যে 54 জন স্যাটিসফাইড হয়েছে কাস্টমার। প্রশ্নে কি ছিল যে সার্ভে অফ 100 কাস্টমার্স শোজ দ্যাট 54 আর স্যাটিসফাইড, তাইলে ওই যে অবজার্ভড যে পি হ্যাট যেটা 0.54। এখন পি নট যেটা ওই কোম্পানির যে ক্লেইমটা 60% হচ্ছে আমাদের কাস্টমার স্যাটিসফাইড, ওদের ক্লেইমটা, সেটা হচ্ছে পি নট। এখন এই দুইটার ডিফারেন্সটা যাবে আমরা যখন টেস্ট স্ট্যাটিস্টিক বের করব সেই ক্ষেত্রে। আর এখানে যেহেতু একটু লার্জ স্যাম্পল দেওয়া হয়েছে এই জন্য এটা জেড টেস্ট, আর এন এর মানটা হচ্ছে 100। তো এগুলো কিন্তু কোশ্চেন হতে পারে যে এন এর মানের উপর বেস করে এটা কোন টেস্ট করা উচিত, ওইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে কনসেপচুয়াল এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। আপনার স্লাইডগুলা বা আমি যে বইগুলো দিছি ওই বইগুলোর থেকে কিন্তু একটু এই কনসেপচুয়াল জিনিসগুলো পড়বেন, আর বইয়ের শেষে দেখবেন 2 পেজ ভরা ওই ছোটো ছোটো জিনিস সামারি করা থাকে, সেইগুলা একটু পড়ে যেতে পারেন, বা ভেতরে ভেতরে একটু জায়গায় যদি পড়তে পারেন সেটা আরও ভালো হয়। আর এখানে যা দেওয়া হয়েছে মোটামুটি যদি এটাও শেষ করেন এখানে স্লাইডে, আর এক্সামগুলোর ব্যাখ্যা পড়েন, তাতেও কিন্তু অনেক কিছু হয়ে যাবে। এটা এখন হয়তো মনে হচ্ছে যে অনেক কিছু কাভার হচ্ছে না, কিন্তু পরীক্ষা হলে ইনশাল্লাহ সমস্যা হবে না, আপনারা অনেক কিছুই কমন পাবেন, এটা আশা করি, আল্লাহর কাছে দোয়া করি। আচ্ছা, এখন এই যে মান বসায় দিবেন, পি নটের মানটা 0.60 0.4 আর 100, মানে জাস্ট নর্মাল ক্যালকুলেশন করলে জেডের একটা আমরা মান পাইলাম -1.22, সূত্র থেকে এই মানটা পাইলাম। এখন এটা যেহেতু 2 টেইল টেস্ট, আমাদের টেস্ট করতে হবে কি, দেখেন যে -1.96 আর 1.96 এর ভিতরে আমাদের ওই যে টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা যদি থাকে তাহলে আমরা ওইটাকে একসেপ্ট রিজিয়ন বলবো, একসেপ্টেড রিজিয়ন। এখন এর বাইরে যদি থাকে এই যে এলাকাগুলা, যেটা কিনা 5%-এর জন্য জেডের যে একটা ভ্যালু আমরা সেট করলাম যে স্ট্যান্ডার্ড, ওটার সাথে আমরা তুলনা করব, ওইটা আমরা টেবিল থেকে দেখলাম না 1.96 প্লাস মাইনাস 2 দিকে যেহেতু 2 টেইলড টেস্ট, সেই ক্ষেত্রে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালুটা যেটা -1.22, তো
তাহলে এটা যদি 0 বলি তাহলে -1.22 এইদিকে কোথাও একটা থাকবে। তার মানে কি এটা অ্যাকসেপ্টেড রিজিয়নের ভিতরে আছে না, এক্সেপশন রিজিয়ন, আর এগুলো তো রিজেকশন, এগুলো হচ্ছে রিজেকশন। তাহলে এই ভ্যালুটা, স্ট্যাটিস্টিকের ভ্যালুটা কোথায় পড়লো, এক্সেপশনের ভিতরে পড়লো নাকি রিজেকশনের জায়গায় পড়লো? দেখাই তো যাচ্ছে যে এক্সেপশনের ভিতরে পড়লো। এই জন্য যখন আমরা এটা পড়লো আমরা তখন কি বললো, উই ফেইল টু রিজেক্ট এইচ নট, মানে আমরা তখনই করতে পারবো, রিজেক্ট করতে পারবো তখন যখন কিনা রিজেকশন রিজিয়নে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালুটা পড়বে। তাইলে লাস্টে আমরা ইন্টারপ্রিটেশন কি দেব, অ্যাট 5% সিগনিফিকেন্স লেভেল দেয়ার ইজ নট এনাফ এভিডেন্স টু সে দ্য কোম্পানিজ ক্লেম ইজ রং, মানে কোম্পানি যে ক্লেমটা করছে এটাকে রং প্রমাণ করতে পারতেছি না এখন পর্যন্ত আমাদের হাতে, আমাদের হয়তো আরও স্যাম্পল নেওয়া লাগতে পারে, তারপর বলতে পারি যে প্রমাণ করে দেখতে পারি। সেক্ষেত্রে মানে এখন পর্যন্ত আমরা যা টেস্ট করলাম কোম্পানির ক্লেমটাকে আমরা অস্বীকার করতে পারতেছি না আর কি। আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল টি টেস্টের ক্ষেত্রে দেওয়া হয়েছে। কেন এটা টি টেস্ট হলো, এক্সাম্পলটা দেখেন যে এ ফ্যাক্টরি ক্লেইমস দ্য এভারেজ ওয়েট অফ ইটস সিমেন্ট ব্যাগস ইজ 50 কেজি, 50 কেজি। তাহলে 25টা ব্যাগ নেওয়া হইলো। এই যে 25, এটা কি 30-এর নিচে না, স্যাম্পলটা অল্প, কিন্তু এই ছোট স্যাম্পলের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও মান দেওয়া। যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা দেওয়া থাকে আর ছোট স্যাম্পল হয় তখন টি টেস্ট হয়। তো কোশ্চেন এরকমও হতে পারে, এরকম দিয়ে বললো যে কোন টেস্ট এখানে কাজ হবে, কোন টেস্ট এখানে করব, এরকম কিন্তু কোশ্চেন হইতে পারে পরীক্ষায়। তো আমাদের ওই যে টেস্ট স্ট্যাটিস্টিক, তার আগে যে হাইপোথিসিস সেট আপ করে নিলাম, ওদের ক্লেইমটা আর ওই ক্লেইমের এগেনস্টে অল্টারনেটিভ, দেন আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক টি টেস্ট যখন করব, টি টেস্টের ক্ষেত্রে আমাদের অবজার্ভড আর এক্সপেক্টেডের যে পার্থক্যটা আমরা এখানে কি পাইলাম যে 49 আর ওটা হচ্ছে 50, আর ডিভাইডেড বাই এস বাই √n, এস এর মানটা কিন্তু ওই যে 2.5 কেজি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা দেওয়া, ডিভাইডেড বাই √n কেন, ওই যে √25 আমরা করছি এই জন্য হচ্ছে √n এর মানটা হচ্ছে √25। এখান থেকে আমরা টি এর মানটা -2 পাইলাম। এখন জেড এর ক্ষেত্রে কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা সেট করে যে ওইটার সাথে তুলনা করে এক্সেপ্ট আমরা এইচ নটকে রিজেক্ট করে দেব নাকি কান্ট রিজেক্ট এইচ নট, এটা করব। তো টি টেস্টের ক্ষেত্রেও এরকম আমাদের থাকে। টি টেস্টের ক্ষেত্রে আমাদের এই রিজিয়নটা হচ্ছে টি টেবিল একটা দেওয়া থাকে, টি টেবিল। তো যেহেতু এই মানগুলো আমাদের দেওয়া, মানে টেবিলটা তো পরীক্ষা রিটেন পরীক্ষার সময় ভার্সিটিতে নিয়ে যাইতেন আপনারা, এইখানে হচ্ছে ওরকম কোনো কাগজ নেওয়া যাবে না, যার কারণে এরকম ম্যাথ আসলে দিবেও না যেটা কিনা ওই টেবিল চেক করতে হয়। সর্বোচ্চ করতে পারে যে ওইটার সাথে মিল রেখে ওই ডাটা মানে পয়েন্টটাই দিয়ে দিল, যে কার সাথে তুলনা করবেন সেই মানটাই দিয়ে দিতে পারে। আচ্ছা, এই যে যখন আমাদের 5% থাকবে সিগনিফিকেন্স লেভেল, সেক্ষেত্রে টি টেবিল থেকে আমাদের এই তুলনা করার জন্য যে মানটা টু টেইল টেস্টে, সেই মানটা হয় হচ্ছে ±2.064। তো আগেরটার মতোই এই ক্ষেত্রে আমাদের কি হবে, এই যে মাইনাস, এদিকে মাইনাস মানটা একটা ভ্যালু, এদিকে প্লাস ভ্যালু, তখন হচ্ছে মাইনাস, এর সাথে আমাদের এটা অ্যাকসেপ্টেড রিজিয়ন মাঝখানে আছে। তো ক্যালকুলেটেডটি -2 না, তো -2 কি এই রেঞ্জের ভেতরে থাকবে না, ±2.064, অর্থাৎ এই এলাকার ভিতরে কিন্তু টি টেস্টের ভ্যালুটা থাকবে। তাহলে এখানেও কিন্তু আমরা ডিনাই করতে পারতেছি না, কোম্পানির ক্লেমটা এখানেও ডিনাই করতে পারতেছি না। আচ্ছা, টেস্ট স্ট্যাটিস্টিক হয়ে গেছে আমাদের কোথায় কোন টেস্ট ইউজ করব এটাও কিন্তু আমরা বলছি। জেড টেস্ট কখন, যখন লার্জ স্যাম্পল থাকবে, লার্জ স্যাম্পলটা যখন থাকবে তখন আমরা জেড টেস্ট করব, পপুলেশন ভেরিয়েন্সটা জানা থাকবে। আচ্ছা, পপুলেশন মিন টেস্ট যখন করি তখন জেড টেস্টটা আমরা করি, পপুলেশন প্রপোর্শনটা যখন করি
সেই ক্ষেত্রেও কিন্তু আমরা জেড টেস্ট করি। ডিফারেন্স অফ মিন, ডিফারেন্স অফ প্রপোর্শন, এই ক্ষেত্রেও কিন্তু আমরা জেড টেস্ট করি। আর টি টেস্টটা কি? বেসিক কথা হচ্ছে স্মল স্যাম্পল সাইজ এন লার্জ এন লেস দেন 30, পপুলেশন ভেরিয়েন্স আননোন। আর এখানে কি ছিল? পপুলেশন ভেরিয়েন্স নোন। এগুলা কিন্তু খুবই হট লাইন, হট লাইন মানে যেটা পরীক্ষায় আসার মতো লাইন। আর পপুলেশন ভেরিয়েন্স আননোন, ওইখানে তাহলে বললেন যেটা ভেরিয়েন্স পাই নাই, ওটা স্যাম্পল ভেরিয়েন্স ছিল, কিন্তু স্যাম্পল ভেরিয়েন্সটা আমরা ওইখানে প্রশ্নে আমরা পাবো। আচ্ছা, আবার টি টেস্টের ভেতরেও আবার কয়েকটা ভেরিয়েশন থাকে, পেয়ার্ড, পুলড, এরকম কিছু থাকে। আচ্ছা, এই যে পুলড টি টেস্ট, এটা একটা দেওয়া হয়েছে। কখন এটা ইউজ হয়? টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস, দুইটা আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস ড্র করব, ভেরিয়েন্স তাদের মধ্যে একই কিনা সেটা আমরা চেক করব। ইকুয়াল ভেরিয়েন্সেস অ্যাজিউম করি, দেন টেস্ট স্ট্যাটিস্টিক, এরকম একটা ফর্মুলা থাকে, এই এসপি স্কোয়ার। সেক্ষেত্রে কি, ওই যে পুলড ভেরিয়েন্স, এটা নিয়ে আমরা কাজ করি। তো এই এসপি স্কোয়ার যেটা পুলড ভেরিয়েন্স, সেটা কিন্তু একটা এরকম সূত্র। এই সূত্রটা দেখবেন মাথায় থাকে 1 নাম্বার বা 2 নাম্বার ক্লাসের কিছু অঙ্কে, এই পুলড মিন বা পুলড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই মানগুলো যখন বের করতাম সেক্ষেত্রে কিন্তু এরকম সূত্র থাকতো। তো ওইগুলোর থেকে আসলে এটা আসছে, এটা তো আলাদা কিছু না। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে যে কম্পেয়ারিং টেস্ট স্কোরস অফ বয়েজ ভার্সেস গার্লস অ্যাজিউমিং ইকুয়াল ভেরিয়েন্স। তো এটা দিয়ে ম্যাথ বা এরকম কিছু দেখাইলাম না কি জন্য, কারণ এটা এমসিকিউতে আসার মতো টপিক না, কিন্তু এটা কেন বা কখন করি ওই জিনিসটা আবার এমসিকিউতে আসার মতো, এই জন্য এটা বুঝতে হবে। কিন্তু আগের ম্যাথগুলো কিন্তু আসতে পারে, কারণ ওইগুলো ক্যালকুলেশনটাও সহজ। আচ্ছা, পেয়ার টি টেস্টটা কখন করি? সেম সাবজেক্ট মেজার্ড টুয়াইস। দেখেন যে ওই যে একটা নিউ পলিসি গ্রহণ করা হলো, জন্ম নিয়ন্ত্রণ করার জন্য কোনো একটা পলিসি নেওয়া হলো একটা দেশে। তো একই ধরনের পপুলেশনের আগের অবস্থা আর পরের অবস্থা যদি দেখা হয়, তখন ওইটা হচ্ছে পেয়ার টি টেস্ট। মানে একই ধরনের পপুলেশন না, মানে একই স্যাম্পল আমরা সিলেক্ট করলাম। ধরেন যে একটা নিউ ড্রাগ দেওয়া হচ্ছে, এ বি সি, এই 3টা পার্সনের ওপরে প্রথমে কোনো ড্রাগই দেওয়া হয়নি, কোনো একটা ওষুধ দেওয়া হয়নি। তাদের অবস্থা কী ছিল? কোনো একটা রোগের বিপরীতে তারা কেমন করতেছিল, রোগ থেকে তারা অটোমেটিক মুক্তি পাইছে নাকি কি অবস্থা? এখন নিউ একটা ড্রাগ আমরা তাদের উপর অ্যাপ্লাই করলাম, ওই একই পপুলেশন, মানে একই স্যাম্পল, মানে ওই 3জন লোকের ওপরেই, মানে আগে যে স্যাম্পলটা সিলেক্ট করব, দেন পরবর্তীতে একই স্যাম্পল সিলেক্ট করব, মানে একদম সেম। তো এটাই বলা হয়েছে সেম সাবজেক্ট মেজার টুয়াইস। আমরা ওই ডিফারেন্সটা নিয়ে কাজ করি, ওইটাই হচ্ছে পেয়ার্ড টি টেস্ট। ওই যে ওয়েট অফ পেশেন্টস বিফোর অ্যান্ড আফটার টেকিং এ ডায়েট প্ল্যান। আচ্ছা, এফ টেস্ট আমরা করি। এফ টেস্টটা কখন করি? টু কম্পেয়ার টু পপুলেশন ভেরিয়েন্সেস, দুইটা পপুলেশনের ভেরিয়েন্স কম্পেয়ার যখন করি। আরও বিষয় আছে, এটার সূত্রটা একটু মাথায় রাখবেন। আর আরেকটা জিনিস, অ্যানোভাতে এটা কাজে লাগে, আমরা নেক্সট ক্লাস যে অ্যানোভা সেইখানে এটা লাগে। আচ্ছা, কাই স্কোয়ার টেস্টটা কখন লাগে? ক্যাটাগরিক্যাল ডাটা যখন থাকে তখন এটা কাজে লাগে। আর একটা বিষয়, সেটা হচ্ছে গুডনেস অফ ফিট টেস্ট, এইখানে অ্যাপ্লিকেশন আছে। এই দুটা লাইন এখানে খুবই ইম্পর্ট্যান্ট। আর এরকম ধরনের কি যে আর টু ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস ইন্ডিপেন্ডেন্ট ডাস ডাটা ফিট এ ডিস্ট্রিবিউশন, এরকম ধরনের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আমরা কাই স্কোয়ার টেস্টে দেই। আচ্ছা, ধরেন যে এরকম একটা কি যে টেস্টিং ওয়েদার জেন্ডার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভোটিং প্রেফারেন্স। ধরেন যে ভোট দেওয়া হয়েছে বিভিন্ন প্রার্থীদের, ধরেন যে বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, এরা হচ্ছে নির্বাচনের প্রার্থী, আমেরিকান জনগণ ভোট দিচ্ছে। এখানে কোনো একটা মানুষ যাচাই করতে চাচ্ছে যে মেল ফিমেল আলাদা হওয়ার কারণে ভোটের চেঞ্জ হয় কিনা। তাইলে ওই যে মেল ফিমেল, এটা তো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, এই জন্য
এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল যখন আমরা থাকে সেই ক্ষেত্রে আমরা কাই স্কোয়ার টেস্ট করি। আচ্ছা, এখানে যা যা শিখলাম এটা টেবিলের মাধ্যমে এই বিষয়গুলো আমরা একসাথে করা হয়েছে, একত্র করা হয়েছে। এই টেবিলটা দেখে নেবেন, এটা খুবই কাজের টেবিল। তাহলে এখন পর্যন্ত যা যা করলাম এটা যদি আচ্ছা একটু পরে আমরা সাম আপ করবো। আর একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে এই যে হোয়াট আর রিজিয়নস ইন হাইপোথিসিস টেস্টিং, এটা কিন্তু অলরেডি বলা হয়েছে, আরেকবার একটু বলি যে ইউপিকে টেস্ট স্ট্যাটিস্টিক, আমরা একটা টেস্ট স্ট্যাটিস্টিক পিক করব, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন যেটা আমরা ওইটা জানি, ওই টেস্ট স্ট্যাটিস্টিকের স্যাম্পল ডিস্ট্রিবিউশন জানি, ওইটা একটা সিগনিফিকেন্স লেভেলও সেট করব আলফা। দেন ইউ স্প্লিট দ্য হরাইজন্টাল অ্যাক্সিস অফ দ্যাট ডিস্ট্রিবিউশন ইন্টু টু রিজিয়ন, রিজেকশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। অর্থাৎ একটা রিজিয়নকে আমরা দুই ভাগ করি, এই যে মাঝখানের যে এলাকাটা অ্যাকসেপ্টেন্স রিজিয়ন, আর দুই পাশে আমাদের থাকে রিজেকশন রিজিয়ন। দেন ওই দুই পাশে আমরা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু ফিক্স করি। ক্রিটিক্যাল ভ্যালুটা যে ফিক্স করি সেটা আমরা কোথা থেকে পাই? ওই যে টেবিল থেকে আমরা পাই। দেখেন এখন কিন্তু বিষয়টা একটু একটু মাথায় ঢোকা শুরু হয়েছে আশা করি। প্রথমে কিন্তু একটু কঠিন লাগে এই জিনিসগুলো, কিন্তু আস্তে আস্তে একটু ধৈর্য ধরে শিখতে শিখতে সহজ লাগবে। তাহলে আমরা কি করি, এই যে হরাইজন্টাল যে অ্যাক্সিসকে দুইটা ভাগে ভাগ করি, মাঝখানের যে এলাকাটা অ্যাকসেপ্টেড রিজিয়ন, যেখানে কিনা আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালু পড়লে পরে আমরা হচ্ছে এইচ নটকে ডিনাই করতে পারবো না, এইচ নটকে আমাদের মেনে নিতে হবে। উই কান্ট রিজেক্ট এইচ নট যদি ভ্যালুটা এর ভিতরে পড়ে। হ্যাঁ, মানে এটা হচ্ছে উই ফেইল টু রিজেক্ট এইচ নট, এরকম মানে উই অ্যাকসেপ্ট এইচ এ এরকম না বলে উই ফেইল টু রিজেক্ট এইচ নট, বা হয় রিজেক্ট ফেইল টু রিজেক্ট, এইভাবে আমরা ইন্টারপ্রিটেশনের লাইনগুলো লিখবো, তাহলে একটু ভালো লাগে। তো এটাই বলা হইলো যে রিজেকশন রিজিয়নটার একটা সংজ্ঞা এখানে দিচ্ছে, আচ্ছা ক্রিটিক্যাল রিজিয়ন যেটা বলা যায়, ওখানে ক্রিটিক্যাল পয়েন্ট থাকে, ভ্যালুস অফ দ্য স্ট্যাটিস্টিক দ্যাট আর টু এক্সট্রিম, যারা কিনা টু এক্সট্রিম মানে একদম অনেক দূরবর্তী, আন্ডার এইচ নট মানে এইচ নটের জন্য সেটা টু এক্সট্রিম ভ্যালু হয়ে যাচ্ছে, মানে ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যাদেরকে রিজেকশনে আমরা দিয়ে দিব। এখানে ল্যান্ডিং হেয়ার, ওইখানে যদি ল্যান্ড করেন তাহলে রিজেক্ট এইচ নট হয়ে যাবে। অ্যাকসেপ্টেড রিজিয়ন যেটা ওইগুলো ছাড়া যেসব ভ্যালু আছে ওখানে ল্যান্ডিং হেয়ার হচ্ছে ফেইল টু রিজেক্ট এইচ নট। হ্যাঁ, এখানে একটা চিত্র এখানে আছে, এখানে বলা হয়েছে থিঙ্ক অফ ইট অ্যাজ এ ফেন্স অন দ্য এক্সিস, ইফ ইউর টেস্ট স্ট্যাটিস্টিক জাম্পস পাস্ট দ্য ফেন্স ইউ রিজেক্ট এইচ নট, মানে একটা এলাকা ফেন্স দিয়ে ঘেরা, ওই এলাকার বাইরে যদি পড়ে তাহলে ওটা রিজেক্ট এইচ নট। হ্যাঁ, আশা করি একটু বুঝতে পারছেন। আচ্ছা, তো এই বিষয়টাই দেখেন, ওয়ান টেইল টেস্ট আর টু টেইল টেস্ট এটা যখন থাকে সেই ক্ষেত্রে টু টেইল টেস্ট আমরা দেখলাম যে সেখানে এইচ নট ইকুয়াল টু থিটা নট এরকম আমরা বলা যায়, মিউ ইকুয়াল টু মিউ নট এরকম একটা হাইপোথিসিস ড্র করি, ওই মিউ নটের সমান না, এটাও আমরা বলতে পারি। রিজেকশন রিজিয়নটা কি বোথ সাইডে থাকে যখন আমরা টু টেইল টেস্ট করি, এই বিষয়গুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো ক্রিটিক্যাল ভ্যালু আর অ্যাকসেপ্টেড যে রিজন ওইটাকে ওয়ান মাইনাস আলফা আমরা বলি, ওয়ান মাইনাস আলফা। অ্যাকসেপ্টেড রিজন রাইট টেইল টেস্টের ক্ষেত্রে এই রিজেক্ট এইচ নট রাইট সাইডে থাকে, আর এটা মাথায় রাখতে হবে যে এখানে এরিয়ার যে ক্রিটিক্যাল ভ্যালুর বেসিসে আমরা যে রিজেকশন রিজিয়নটা স্প্লিট করলাম দুই পাশে, আলফা বাই টু আমরা তখন পাই। আর যখন এক পাশ থাকে তখন আলফা বাই টু আর হয় না, তখন জাস্ট আলফা থাকে ডান পাশে বা বাম পাশে, সেক্ষেত্রে হচ্ছে আলফা থাকে। এই যে টু সাইডেড আর ওয়ান সাইডেড টেস্ট এইটার বিষয়ে যা বললাম সেটা এখানে বলা, যে টু সাইডেড টেস্টের ক্ষেত্রে ফর এ জেড টেস্ট রিজেক্ট এইচ নট ইফ জেড অবজারভেশন বা জেড স্ট্যাটিস্টিক এর পরম মান জেড আলফা বাই টু, ওই যে টেবুলার যে ভ্যালুটা 1.96 বা এরকম, যেটা এই যে 1.96 এর চাইতে বড়
জেড, এটা হচ্ছে স্ট্যাটিস্টিকের মান, স্ট্যাটিস্টিক, ওই যে যেই মানটা আমরা বের করতেছি, এইটা গ্রেটার। তো এখন দেখেন যে এই মানটা পরম মানের ভিতরে আছে যেহেতু, তাহলে কি প্লাস মাইনাস দুইটা কাজই করবে না? মানে পরম মানের ভিতর থাকার অর্থই হচ্ছে প্লাস মাইনাস দুইটা মানই সে নিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি পাই, জেড এর মানটা এরকম আমরা দুইটা পাই, যে মাইনাস জেড আলফা বাই 2 এর চেয়ে বড় কিনা, নাকি প্লাস জেড আলফা বাই 2 এর চেয়ে ছোট কিনা, এরকম একটা অ্যাকসেপ্টেড রিজিয়ন আমরা সেক্ষেত্রে টু টেইল টেস্টের ক্ষেত্রে আমরা পাই। এখন টি টেস্টের ক্ষেত্রেও সেরকম হয়। আচ্ছা, এই যে এখানে দেওয়া হয়েছে এই জিনিসটা, এখন পি ভ্যালুর বেসিসেও কিন্তু অ্যাকসেপ্ট বা রিজেক্ট করা যায়। এটা পি ভ্যালু যখন দেখব তখন এটা একটু দেখব। ওয়ান সাইডেড টেস্টের ক্ষেত্রে কিন্তু জাস্ট জেড আলফার চেয়ে বড় হলেই জেড অবজারভেশন রিজেক্ট করে দেই ওইটাকে, এইচ নটকে। আর অ্যাকসেপ্ট করব কখন, যখন ওটা মানটা ছোট হবে। এটা হচ্ছে আপার টেইল বা রাইট টেইল টেস্টে। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে ধরেন যে জেড আলফা, তো এই মানটা যদি এখানে পড়ে তাহলে রিজেক্ট এইচ নট। হ্যাঁ, আর লোয়ার টেইল বা লেফট টেইল টেস্টের ক্ষেত্রে কি, এইদিকে জেড আলফা, এখানে এটা কি জেড আলফা, তো বাম পাশে তো মাইনাস জেড আলফা, এখানে যদি কোনো একটা স্ট্যাটিস্টিকের মানটা পড়ে সেক্ষেত্রে আমরা ওইটা রিজেক্ট করে দিব। আচ্ছা, আর এই যে ক্রিটিক্যাল ভ্যালুর জন্য একটা কিছু মান বলছিলাম মনে রাখা দরকার। সবচেয়ে ইম্পর্টেন্ট মান এইটা, ঠিক আছে, এবং এইটা মানে 0.05 যেটা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন এটা তো হচ্ছে জেড টেস্টের জন্য এই মানটা। এখন টি টেস্ট, কাই স্কোয়ার, এফ, এই সব ক্ষেত্রেও তো এই মানটা মুখস্থ করার কথা মনে আসতে পারে, কিন্তু এতগুলো তো আর মুখস্থ রাখতে পারবেন না। সবচেয়ে ইম্পর্টেন্টটা এটা একটু মনে রাখবেন, আর বাকিগুলো টেবুলার ভ্যালুটা দেওয়া থাকবে। আশা করা যায় এইগুলোর ক্ষেত্রেও দেওয়া থাকবে, কারণ টেবিল তো যদি ইউজ করতে না পারেন ওই ভ্যালুগুলো তো কারোর মনে থাকবে না। আচ্ছা, আমরা যা যা শিখছি এখন পর্যন্ত, আমরা যদি একটু হালকা রিক্যাপ করি, আমরা প্রথমে কি শিখলাম, হাইপোথিসিস টেস্টিংটা আজকে শিখছি, যে আমরা একটা আমাদের নমুনা থেকে একটা নির্ণীত মান আর সমগ্র থেকে নির্ণীত মানের মধ্যে একটা পার্থক্য, সেই পার্থক্যের মাত্রা কতটুকু, অর্থাৎ তা গ্রহণযোগ্য সীমার মধ্যে অবস্থান করছে কিনা, ওই যে গ্রহণযোগ্য সীমা ওইটা হচ্ছে অ্যাকসেপ্টেড রিজিয়ন, আর মাত্রা কতটুকু মানে ওইটা রিজেকশনের ভিতর পড়লো কিনা সেটা আমরা বলি, এবং কয়েকটা টেস্ট করে এটা বের করি। সেখানে হাইপোথিসিস টেস্টিং ওয়ান সাইডেড অর টু সাইডেড টেস্ট থাকে, এটা শিখছি। আমাদের টোটাল সেট আপটা কি, যে কয়েকটা স্টেজ পার করে আমরা টোটাল হাইপোথিসিস টেস্টিংয়ের ডিসিশনের দিকে আসি, স্টেপগুলো এখানে বর্ণনা করা হয়েছে। রিয়েল লাইফ দুইটা আমরা এক্সাম্পলও দেখছি, টেস্ট স্ট্যাটিস্টিকটা কিভাবে বের করে সেটা বলছি, আর বিভিন্ন যে কমন টেস্টগুলো কখন কোনটা ইউজ করব সেই বিষয়টা আমরা জানছি। আচ্ছা, আমরা একটা কম্প্যারিজন টেবিলটাও দেখছি বিভিন্ন টেস্টের ভিতরে। আচ্ছা, এরর্স ইন হাইপোথিসিস টেস্টিং, এটা আমরা শিখবো একটু পরে। আচ্ছা, আমরা এই যে যা যা শিখলাম ওইটার বেসিসে কিছু ম্যাথও এখানে আমরা দিয়ে দেওয়া হয়েছে, যে প্রপোর্শন টেস্ট, এটা তো জেড টেস্ট আমরা আগেই বলছি, মিন টেস্ট এটাও জেড টেস্ট, স্মল স্যাম্পল ওইটা থাকলেই টি টেস্ট হয়, এরকম কয়েকটা ম্যাথ ইম্পর্টেন্ট দেখে দেখানো হয়েছে। এই যে দেখেন যে এ স্যাম্পল অফ 16 স্টুডেন্টস, হ্যাঁ, এটা যখন থাকবে ওইটা দেখেই বুঝতে পারবেন যে টি টেস্টের বেসিসে আমাদের আনসার বের করতে হবে। এটা মিন স্কোর 72, একটা স্যাম্পল নিলেন 16 স্টুডেন্টের, তাদের মিন পাইলেন যে 72 তাদের মিন স্কোর,
আর ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পল সেটা হচ্ছে 8, আর পপুলেশন মিনটা হচ্ছে 75, পপুলেশন মিনটা হচ্ছে 75। এখন টেস্ট ইফ মানে এটাই টেস্ট করবেন যে 75 মিনযুক্ত পপুলেশন থেকে ওই স্যাম্পলটা আসছে কিনা, মানে এই টেস্টটা হচ্ছে এরকম। ওই যে কোম্পানি ক্লেম করছিল 100 জনের উপরে কাজ চালে, বলছিল ওদের টোটাল পপুলেশনই ওদের এই 60% স্যাটিসফাইড। ওরা 100 জনের উপর এটা পরীক্ষা করে টোটালটাই যে ওটার বেসিসে প্রেডিক্ট করতেছিল ওরা, সেটা আমরা টেস্ট স্ট্যাটিস্টিক দিয়ে ওরা হাইপোথিসিস টেস্টিং দিয়ে এই জিনিসটা আমরা চেক করছি যে ওদের ক্লেমটা ঠিক ছিল নাকি ভুল ছিল। মানে সহজ কথা, আমাদের যে স্যাম্পলটা আছে ওই স্যাম্পলের বেসিসে আমরা কোনো একটা কোম্পানির ক্লেমকে শুদ্ধ বা অশুদ্ধ প্রমাণ করতে পারি, বা আমাদের কোনো একটা সিদ্ধান্ত যাচাই করতে পারি। এখানে সিদ্ধান্ত যাচাইটা কি, যে পপুলেশন মিনটা 75, মানে ওইটা যদি কোম্পানি হিসেবে চিন্তা করি যে তাদের সাবান 75% লোক সন্তুষ্ট, এরকম জিনিসটা যাচাই করতে পারি জাস্ট ওই 16টা লোককে নিয়ে। তাদের ভিতরে 72% লোক হচ্ছে স্যাটিসফাইড। আমরা টোটাল পপুলেশন 75% স্যাটিসফাইড কিনা দেখছেন, এটাই যদি প্রপোর্শনে আসতো এরকম সেট আপ হইতো যে আমরা 16টা কাস্টমারকে নিলাম, তাদের ভিতর 72% হচ্ছে স্যাটিসফাইড, টোটাল পপুলেশনটা 75% স্যাটিসফাইড কিনা এটা আমরা টেস্ট করতাম সেক্ষেত্রে। তো এখন আমরা অল্প স্যাম্পল নেওয়ার কারণে আমরা জেড টেস্টের প্রপোর্শন টেস্টের ওইদিকে যাব না, আমরা জাস্ট স্মল স্যাম্পল টি টেস্টটা করব। সেক্ষেত্রে আমাদের নালটা কি, মিউ ইকুয়াল টু 75, ওটা 75 থেকে আসছে পপুলেশন 75 মিনযুক্ত পপুলেশন থেকে ওদের স্যাম্পলটা আমরা আনছি অথবা আনি নাই, এটা অল্টারনেটিভ। তো আমাদের সূত্রে মান বসায় দেব, জাস্ট -1.5 আসছে। সিগনিফিকেন্স লেভেলটা এখানে কিন্তু এই যে 5%, তো 5% টু টেইল টেস্ট। এখানে ডিগ্রিস অফ ফ্রিডম নামে একটা বিষয় থাকে। ডিগ্রিস অফ ফ্রিডমটা হচ্ছে কি n-1, আমাদের স্যাম্পল থেকে 1 মাইনাস করলে টি টেস্টের ক্ষেত্রে আমরা ডিগ্রিস অফ ফ্রিডম পাই, মানে 1 কমে আসে। ডিগ্রিস অফ ফ্রিডমটা সহজে চিন্তা করতে পারেন যে 10টা স্টুডেন্ট থাকবে, ওরা 10টা সিটে বসবে। প্রথম স্টুডেন্ট 10টা সিটের যে কোনোটাতেই বসতে পারে, দ্বিতীয় স্টুডেন্ট 10টার যে কোনোটাতেই বসতে পারে, না 9টার যে কোনোটাতেই বসতে পারে, তৃতীয় স্টুডেন্ট 8টার যে কোনোটাতেই বসতে পারে। কেন? কারণ সিটগুলো তো ফিল আপ হইতে থাকতেছে। এরকমভাবে লাস্ট স্টুডেন্টের ক্ষেত্রে কি হবে, লাস্ট স্টুডেন্টের জন্য তো একটা সিটি বাদ, তো ওর তো কোনো ফ্রিডমই নাই, তো এই জন্য ওই একটাকে আমরা বাদ দিয়ে দিই, ফ্রিডম লেস, ওইটাই ডিগ্রিস অফ ফ্রিডম, মানে 1 মাইনাস করা হয়। এখন এই ডিগ্রিস অফ ফ্রিডমটা যখন 15, তখন এই টি এর মানটা ওর ওপর ডিপেন্ড করে একটা মান থাকে, তো এই মানগুলো কোশ্চেনে দিয়ে দিবে, যে এরকম মানটা কোশ্চেনে দিয়ে দিলে ওটার সাথে তুলনা করে আমাদের এই ক্যালকুলেটেড ভ্যালু দেখতে হবে। আচ্ছা, এখন দেখেন যে ±2.131 আর আমাদের এই মানটা আসছে -1.5, তো -1.5 এই মানটার সাথে আমরা তুলনা করব -2.131 আর +2.131, তো এই মানটা তো অ্যাকসেপ্টেড রিজিয়নের ভেতরেই থাকে, মানে এই দুইটার ভিতরেই তো অন্তর্ভুক্ত না। আমরা যদি -2.131 করি আর +2.131 করি, তো -1.5, এটা তো এই যে এই এলাকার ভিতরেই থাকবে। হ্যাঁ, এরকম একটা এলাকা যদি করি, এরকম দিকে কোথাও থাকবে, অর্থাৎ এখানেও আমরা ফেইল টু রিজেক্ট এইচ নট, অর্থাৎ নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স ফ্রম 75। তো এখানে আরও 2টা এক্সাম্পল দেওয়া আছে, একটু দেখবেন। প্রপোর্শন টেস্ট আগের মতোই, মানে এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো মিন টেস্ট, প্রপোর্শন টেস্ট, স্মল স্যাম্পল টি টেস্ট, আমরা নেক্সট ক্লাসে এফ টেস্টের বিষয়গুলো দেখব। আচ্ছা, রিজিয়নগুলো আমাদের হয়ে গেছে।
ওয়ান সাইডেড টু সাইডেড টেস্ট অ্যান্ড ওয়ান সাইডেড টু সাইডেড টেস্টের উপর বেস করে যদি ম্যাথ আসে সেরকম ম্যাথগুলা টু সাইডেড টেস্টের ম্যাথটা তো আমরা দেখছি, সেই ওয়ান সাইডেড টেস্টের ক্ষেত্রে যদি আসে সেম ম্যাথ আমাদের বলা হয়েছে যে এখানে নন সিগমা জেড টেস্ট ফর এ মিন ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরি ক্লেম করতেছে কি যে ওদের প্রোডাক্টের মিন লেন্থ মিউ সেটা হচ্ছে 1000 মিলিমিটার, সিগমাটাও দেওয়া আছে। এখন আমরা স্যাম্পল ড্র করলাম, স্যাম্পল থেকে একটা মিন পাইলাম 104। আমরা সেই মানের টেস্ট করব কোনটা, এইচ নট মিউ ইকুয়াল টু 100, ওই যে ক্লেমটা, আর এইচ ওয়ানটা কি 100 না, ঠিক আছে। এইটা যখন করি তখন হচ্ছে টু সাইডেড হয়, দেন ক্যালকুলেশন করি। বাট এইটা যখন না হয়, ইফ দ্য মিন ইজ ইনক্রিজড, আমরা যদি এটা চেক করতে চাই যে কোম্পানি যা দাবি করছে যদি বেশি হয়েছে কিনা, তখন গ্রেটার দেন 100, কম হয়েছে কিনা এটা যখন করব তখন লেস দেন 150 বা এরকম। এই যে টেস্ট ইফ এ প্রসেস মিন ইজ বিলো 50, মানে এরকম যখন যে কোনো একটা বিলো বা ওভার এরকম কিছু, মানে বেশি নাকি কম এটা যাচাই করি যে কোনো একটা জিনিস, সেক্ষেত্রে ওয়ান টেইল টেস্ট হয় রাইট বা লেফট। আর যখন দুইটাই যাচাই করি যে নট ইকুয়াল, তাহলে কি বড় হইতে পারে ছোট হইতে পারে, তখন আমরা কি টু সাইডেড। আচ্ছা, আচ্ছা এখন আমাদের এই যে বিষয়গুলো শিখলাম, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হাইপোথিসিস টেস্টিংয়ের অ্যাকসেপ্টেড রিজিয়ন, রিজেকশন রিজিয়নটা কি, আলফা এটার মিনিংটা কি, ওয়ান সাইডেড টু সাইডেড টেস্ট এই বিষয়গুলো কি, বিভিন্ন রকম টেস্ট স্ট্যাটিস্টিক কোনটা কখন ইউজ করি সেটা, দেন ছোট ছোট যে কনসেপচুয়াল ম্যাথগুলা সেইটা, এখান থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ আসার মতো। এটা ছাড়াও আরও কয়েকটা বিষয় আমাদের এখন শিখতে হবে, সেটা এই চ্যাপ্টারের অন্যতম ইম্পর্টেন্ট একটা বিষয় এখন এটা শেখাবো। সেটা হচ্ছে ওই যে আমরা এখানে দেখছি না যে টাইপ 1 টাইপ 2 এরর, মানে মোটামুটি সবই কিন্তু শেষ। এই যে 4 নাম্বার যেটা, এটা দেখব টাইপ 1 টাইপ 2 এরর, পি ভ্যালু, পাওয়ার অফ দ্য টেস্ট, এই বিষয়গুলো একটু দেখব। আচ্ছা আমরা আসি, দেখেন যে ভুলটা কখন হয়, যখন একটা লোক কাঠগড়ায় দাঁড় করানো হয়, এমন হতে পারে যে সে লোকটা অপরাধী না, তবুও তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো, এটা একটা ভুল। অপরাধী কিন্তু তাকে ফাঁসি দেওয়া হলো না, ওইটা একরকম ভুল। তো এই দুইটা টাইপের ভুল পরিসংখ্যানে হইতে পারে, ওইটার বেসিসেই হচ্ছে টাইপ 1 টাইপ 2 এরর আমরা বের করি যে কোনটা কোন ধরনের ভুল। টাইপ 1 এরর এটার নাম হচ্ছে আলফা এররও বলা হয়, টাইপ 2 এরর হচ্ছে বিটা এরর। রিজেক্টিং এইচ নট হোয়েন ইট ইজ ট্রু, আমরা অনেক সময় এটা করি না যে এইচ নট যেটা ওইটাকে রিজেক্ট করে দেই, ক্রিটিক্যাল রিজিয়নের জেড স্ট্যাটিস্টিকের ভ্যালুটা আমরা পড়তেছে এটা বলি, কিন্তু অ্যাকচুয়ালি ওইটা অ্যাকসেপ্টেড রিজিয়নের ভেতরে পড়ার কথা, মানে ওই যে একটু স্ট্যাটিস্টিক্যাল ভুলটা হয়ে যায়, ওইটা হচ্ছে টাইপ 1 এরর। অর্থাৎ ওই লোকটা কি যে অপরাধী না, নিরপরাধ, তবুও তাকে ফাঁসি দিয়ে দেওয়া, এই বিষয়টা হচ্ছে টাইপ 1 এরর। ওই লোকটা অপরাধী তারপরেও তাকে ফাঁসি না দেওয়া, এটা হচ্ছে টাইপ 2 এরর। অর্থাৎ ফেইলিং টু রিজেক্ট এইচ নট হোয়েন ইট ইজ ফলস, মানে এইচ নটটাকে রিজেক্ট করার কথা কিন্তু আমরা রিজেক্ট করতে পারতেছি না ভুলের কারণে, ওইটা হচ্ছে টাইপ 2 এরর। আচ্ছা এই যে এই বিষয়টাই আমরা টেবিলটা দেখি, তারপর উদাহরণ দেখি। টাইপ 1 এরর, এই যে আমাদের কি যে নাল হাইপোথিসিস রিজেক্ট করতেছি হোয়েন ইট ইজ ট্রু, তখন এটা হচ্ছে টাইপ 1 এরর। অর্থাৎ ফলস পজিটিভ, এটাকে বলা হয় হচ্ছে ফলস পজিটিভ। ট্রু মানে পজিটিভ ধরতেছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি ফলস মানে ফলস পজিটিভ। এটার প্রবাবিলিটি হচ্ছে আলফা, ওই যে লেভেল অফ সিগনিফিকেন্স যে আলফা, ওইটাই অ্যাকচুয়ালি টাইপ 1 এরর হওয়ার যে প্রবাবিলিটি। আর নাল হাইপোথিসিস রিজেক্ট করে দেব যখন কিনা সত্যি সত্যিই সেটা ফলস ছিল, তো ওইটা তো কারেক্ট ডিসিশন, সেক্ষেত্রে ওইটা হচ্ছে ট্রু পজিটিভ। অর্থাৎ সেই লোকটা অপরাধী না, তাকে মুক্তি দিয়ে দিলাম, অপরাধী না তাকে ফাঁসি দিয়ে দিলে সে টাইপ 1 এরর,
অপরাধী না, তাকে মুক্তি দিয়ে দিলাম, ওইটা তো আর এরর না, তখন ওইটাকে আমরা হচ্ছে ট্রু পজিটিভ বলতেছি। এবং ওইটার প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস বিটা। 1 মাইনাস বিটাকে বলে পাওয়ার অফ দ্য টেস্ট। ঠিক আছে, মানে ট্রু পজিটিভ যেটা। টাইপ 1 এরর না ঘটলে পরে যেই বিষয়টা ঘটবে সেটা হচ্ছে পাওয়ার অফ দ্য টেস্ট, অর্থাৎ 1 মাইনাস বিটা। বিটা কিন্তু আবার টাইপ 2 এরর, অর্থাৎ 1 মাইনাস টাইপ 2 এরর, ওইটাই হচ্ছে পাওয়ার অফ দ্য টেস্ট। আর 1 মাইনাস টাইপ 1 এরর ওটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। আচ্ছা, এই দেখেন যে নাল হাইপোথিসিসটা রিজেক্ট করলাম না, যখন কিনা ওইটা ট্রু। ট্রু হলে তো আমরা রিজেক্ট করবই না, তো ওইটা ঠিক আছে 1 মাইনাস আলফা, আচ্ছা লেভেল অফ সিগনিফিকেন্স যেটা বলছি। আর নাল হাইপোথিসিস নট রিজেক্টেড হোয়েন ইট ইজ অ্যাকচুয়ালি ফলস, মানে অপরাধীকে ফাঁসি দেওয়ার কথা ছিল, আমরা দিতে পারি নাই, এটা হচ্ছে টাইপ 2 এরর। এটা হচ্ছে ফলস নেগেটিভ। ওইটা যখন ফলস পজিটিভ হয়, এই জিনিসটা হচ্ছে ফলস নেগেটিভ, এটার প্রবাবিলিটি হচ্ছে বিটা। 1 মাইনাস বিটা হচ্ছে পাওয়ার অফ দ্য টেস্ট। হ্যাঁ, পাওয়ার অফ টেস্ট। আচ্ছা, আমরা কয়েকটা উদাহরণ এখানে দেখানো হয়েছে। টাইপ 1 এরর, দ্য জুরি ফাইন্ডস দ্য ডিফেন্ডেন্ট গিলটি, মানে জুরি হচ্ছে অপরাধীকে অপরাধী বলল, মানে অপরাধীকে না, আসামি যাকে কাঠগড়ায় তোলা হয়েছে তাকে সে আসামি হিসাবে বা জেল দিয়ে দিল বা ফাঁসি দিয়ে দিল, বাট দ্য ডিফেন্ডেন্ট ইজ অ্যাকচুয়ালি ইনোসেন্ট। এরকম ঘটনা যখন ঘটে ওটা হচ্ছে টাইপ 1 এরর। এই যে ডিফেন্ডেন্ট ইজ নট গিলটি, এটা আমাদের হচ্ছে নাল হাইপোথিসিস, কিন্তু অল্টারনেটিভকে আমরা নিয়ে নেই, রিজেক্ট করে দেই নালকে, অর্থাৎ তাকে দোষী বানায় দেই। আর টাইপ 2 এরর যেটা, অল্টারনেটিভকে আমরা নিতে পারি না, আমরা নালকেই রেখে দেই, ফেইল টু রিজেক্ট নাল, কিন্তু আসলে নালটা রিজেক্ট হয়ে অল্টারনেটিভ নেওয়া উচিত ছিল সেক্ষেত্রে। আর জুরি অ্যাকুইটস দ্য ডিফেন্ডেন্ট বাট দ্য ডিফেন্ডেন্ট ইজ অ্যাকচুয়ালি গিলটি। তাহলে আগেরটার কনসিকুয়েন্স কি ছিল? একটা ইনোসেন্ট পারসন ইজ ইমপ্রিজন্ড, একটা দোষী লোক ভেতরে ঢুকছে, আর এখানে এ গিলটি পারসন গোস ফ্রি। আচ্ছা, এটা নিয়ে একটু তর্ক হইতে পারে যে কোন এররটা বেশি ভয়ঙ্কর। তো অনেক ক্ষেত্রে আমি দেখছি টাইপ 2 এররটাকেই বেশি ভয়ঙ্কর ধরা হয়। এই উদাহরণ থেকেও চিন্তা করতে পারেন যে একটা লোকের জীবন নষ্ট হচ্ছে প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে তো পুরো একটা সমাজ নষ্ট হয়ে যেতে পারে। একটা গিলটি পারসন যদি ফ্রি থাকে, সে যদি সিরিয়াল কিলার হয়, তার তো আরও ভয়ঙ্কর, 100টা খুন করতে পারে আরও। কিন্তু প্রথম ক্ষেত্রে কি হবে? একটা মানুষেরই তো জীবন নষ্ট, মানে দুইটাই খারাপ, কিন্তু দ্বিতীয়টা আরেকটু বেশি খারাপ। এই জন্য টাইপ 2 এররটা আরেকটু বেশি ভয়ঙ্কর, অনেক ক্ষেত্রে এটা দেখা যায়। আচ্ছা, সেকেন্ড ক্ষেত্রে কি আরেকটা দেওয়া হয়েছে, দ্য পেশেন্ট ডাজ নট হ্যাভ দ্য ডিজিজ, এটা হচ্ছে নাল হাইপোথিসিস। টাইপ 1 এরর কি? দ্য টেস্ট ইন্ডিকেটস দ্য পেশেন্ট হ্যাজ দ্য ডিজিজ বাট দে ডোন্ট, মানে ওর কোনো ডিজিজ নাই, কিন্তু তাকে বলা হয়েছে ডিজিজ আছে। এই যে এটাকে বলা হচ্ছে ফলস পজিটিভ, মানে ডিজিজ আছে আমরা এটা বলতেছি, ফলস পজিটিভ হয়ে যাচ্ছে। রিপোর্টে দেখাচ্ছে অসুখ আছে, আসলে অসুখ নাই। আর অসুখ না, রিপোর্টে দেখাচ্ছে অসুখ আছে, ওর অ্যাকচুয়ালি অসুখ নাই, এটা হচ্ছে টাইপ 1 এরর, মানে হচ্ছে ফলস পজিটিভ। আর ওর অ্যাকচুয়ালি অসুখ আছে কিন্তু রিপোর্ট দেখাচ্ছে ওর অসুখ নাই, ওইটা হচ্ছে ফলস নেগেটিভ, ওটা হচ্ছে টাইপ 2 এরর। তো টাইপ 1 টাইপ 2 এরর কিন্তু উদাহরণগুলা থেকে কোশ্চেন হবে। দেন এই যে বিটা আলফা 1 মাইনাস আলফা 1 মাইনাস বিটা, এইগুলো থেকে কোশ্চেন হবে। আচ্ছা, আচ্ছা, পি ভ্যালু। এখন পি ভ্যালুটা একটু সহজে বুঝি। ধরেন যে এরকম যে একটা ওষুধ দেওয়া হলো 3 জন লোকের উপরে, একটা পিল ধরেন, হ্যাঁ, এটা পিল এ,
এটা হচ্ছে পিল বি, হ্যাঁ, ট্যাবলেট এ, ট্যাবলেট বি। তো ট্যাবলেট এটা ধরেন 1 2 3 4 5 জনের উপরে দেওয়া হলো, আর ট্যাবলেট বিটা যেটা এটা হচ্ছে 5 জনের উপর দেওয়া হলো। এখন ট্যাবলেট এ ভালো না ট্যাবলেট বি ভালো, এটার আমরা বুঝবো কিভাবে? আচ্ছা, যেটা বলতেছিলাম যে 5 জন লোক ট্যাবলেট এ খাইলো, 5 জন লোক ট্যাবলেট বি খাইলো। এখন দেখা গেল যে এই 5 জনের ভিতরে 3 জন সুস্থ হয়ে গেল ট্যাবলেট এ খেয়ে, ট্যাবলেট বি খেয়ে 1 জন সুস্থ হলো। তো এই অল্প কয়টা স্যাম্পল নিয়ে আমরা ধরেন যে বলে দিলাম যে এ ট্যাবলেটটা বি এর চাইতে ভালো। আর আদৌ কি এটা বলা ঠিক হবে? কারণ মাত্র 5টা স্যাম্পল নিয়ে কাজ করছি। এমনও হইতে পারে যে ওই 3 জন লোক ওরা বেশি ব্যায়াম করে, ওরা খাদ্যাভ্যাস ভালো, ওদের এমনিতেই অসুখটা সেরে যাইতো। আর বি ট্যাবলেট দেওয়া হয়েছে যেসব স্যাম্পলের উপরে, তারা হয়তো খাদ্যাভ্যাস খারাপ, তারা তেল চর্বি বেশি খায়, মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি খায়। তো এরকম ক্ষেত্রেও কিন্তু হইতে পারে, মানে কোনো একটা ট্যাবলেট যে জাস্ট ওই ট্যাবলেটের গুণেই অসুখ সারবে এমন কিন্তু না। কিন্তু তাহলে আমরা ট্যাবলেটটা চেক করব কিভাবে? আরও স্যাম্পল তাহলে বাড়ায় নিতে পারি। ধরেন যে 100 জনের উপর ট্রাই করলাম, 100 জনের বেসিসে আমাদের ধরেন যে 93 জন এখানে সুস্থ হয়ে গেল। আর 100 জনের উপর ট্রাই করে আমরা দেখলাম যে মাত্র 2 জন সুস্থ হইল। তখন কিন্তু আমরা বলতেই পারি যে হ্যাঁ, বিটা এর চাইতে খারাপ, মানে এ ট্যাবলেটটা বেটার। ঠিক আছে, এ ট্যাবলেটটা এখানে বেটার। আচ্ছা, এখন এটা তো দুইটা আমরা সিচুয়েশন দেখালাম, একটা খুবই ছোট স্যাম্পল ছিল আর একটা ছিল যে অনেক বেশি ডিফারেন্স। তো সেই ক্ষেত্রে আমরা এটা সহজেই কিন্তু অ্যাকসেপ্ট করতে পারি, একটা ট্যাবলেটকে আর একটা ট্যাবলেটকে আমরা নাই করে দিতে পারি। কিন্তু যদি এরকম হয় 100 জনের ভিতরে 39% লোক সুস্থ হয়েছে আর এখানে 35% লোক সুস্থ হয়েছে, 39% 35%, তো এই ক্ষেত্রে আসলে কি হবে? কোনটাকে আমরা সিলেক্ট করব? তো ওইটার ডিফারেন্সটা কিন্তু খুবই কম। তো ওই যে ডিফারেন্সটা, এইটার বেসিসে যখন আমরা কোনো একটা ট্যাবলেটকে সিলেক্ট করতে যাই তখনই কিন্তু পি ভ্যালুর একটা কনসেপ্ট আমরা আনি। পি ভ্যালুটা ফিশার্স এক্স্যাক্ট টেস্ট দিয়ে একটা আমরা ভ্যালু বের করি। ফিশার্স এক্স্যাক্ট টেস্ট দিয়ে আমরা কোনো একটা এরকম এক্সপেরিমেন্টের জন্য আমরা পি ভ্যালু বের করি। এখন ওই পি ভ্যালুটা যত জিরোর দিকে যায়, পি ভ্যালু যত জিরোর দিকে যায় তখন আমরা রিজেক্ট নাল করে দেই। রিজেক্ট নাল করে দেই মানে কি? ওই দুইটা ট্যাবলেটের ভিতর ডিফারেন্স আছে এটা বলি। এইচ নট হচ্ছে ট্যাবলেটগুলো একই, আর এইচ অল্টারনেটিভ হচ্ছে ট্যাবলেটগুলো আলাদা। এখন পি ভ্যালুর মানটা যখন অনেক কম হয় তখন আমরা বলি যে না, এ ট্যাবলেটটা বি এর চাইতে ভালো, অর্থাৎ তাদের ডিফারেন্স আছে। এখন পি জিরোর দিকে যাওয়ার অর্থ হচ্ছে পি লেস আলফা। আলফা মানে কি 0.05, তাহলে 0.05-এর চেয়ে ছোটো হওয়ার অর্থ কি? জিরোর দিকে যাওয়া। বুঝতে পারছেন? এই যে পি যখন লেস দেন আলফা হয়, আলফা যদি 0.05 হয় তাহলে পি এর মানটা 0.05-এর চেয়ে ছোটো হওয়ার অর্থ কি? জিরোর দিকে যাওয়া। আর পি এর মানটা যখন আলফার চেয়ে বড় হয়, অর্থাৎ 0.05-এর চেয়ে বড় হওয়ার অর্থ কি? জিরোর থেকে দূরে সরে যাওয়া। তো জিরোর দিকে যখন যায় অর্থাৎ লেস দেন আলফা হয় তখন রিজেক্ট নাল করে দেই। আর যখন জিরোর থেকে দূরে সরে যায় অর্থাৎ আলফার চেয়ে বড় হয়ে যায় তখন কান্ট রিজেক্ট এইচ নট। এটাই এখানে বলা হয়েছে যে পি লেস ইকুয়াল আলফা হলে সেটা রিজেক্ট এইচ নট, আর পি গ্রেটার দেন আলফা হলে ফেইল টু রিজেক্ট এইচ নট। এখানে আর একটা উদাহরণ দিয়ে এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এখানে পি ভ্যালুর একটা ডেফিনেশন দেওয়া হয়েছে যে স্মলেস্ট লেভেল অফ সিগনিফিক্যান্স অ্যাট হুইচ এইচ নট ক্যান বি রিজেক্টেড। মানে স্মলেস্ট লেভেল অফ সিগনিফিক্যান্স মানে ওই যে আলফার মানটার কথা বলছে, যেই মানের সাথে আমরা এইচ নটকে
রিজেক্ট করতে পারবো। ওইটার স্মলেস্ট যে মানটা সেটা হচ্ছে আলফা, স্মলেস্ট লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে আলফার 0.05 বা 0.01, মানে যেই মানটা আমরা ফিক্স করব ওইটা হচ্ছে স্মলেস্ট লেভেল অফ সিগনিফিকেন্স। ওইটার সাথে তুলনা করব যে ওই মানটা ঠিক কত হতে পারে, মানে স্মলেস্ট লেভেল অফ সিগনিফিকেন্স আমরা যখন আলফা ফিক্স করব তখন আমরা বলে নিব যে ওই আলফা পরিমাণ বা তার নিচে যখন হচ্ছে তখন আমরা রিজেক্ট করে দেবো এই স্নটকে। পি ভ্যালু হচ্ছে ওইটাই আমাদের বলে যে আলফা লেভেল অফ সিগনিফিকেন্স ওই পর্যন্ত আমরা এই স্নটকে রিজেক্ট করব না, কিন্তু তার নিচে যদি হয় তখন পি ভ্যালু সেটাকে আমরা রিজেক্ট করে দেব। আচ্ছা, এইখানে দেখেন যে পি ভ্যালুর এগেনস্ট একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে এভারেস্ট কোলাকেন 500 ml, এটা হচ্ছে একটা ক্লেইম এক্সাম্পল যে এভারেস্ট কোলাকেন 500 ml। আমরা একটা ডাটা কালেক্ট করলাম, ফাইন্ড এভারেজ হচ্ছে 495 ml। তো 495 ml যে আমরা একটা ডেটা পেলাম ওইটার উপর বেস করে 500 ml যে এভারেজ ওইটাকে আমরা রিজেক্ট করব নাকি ওইটাকে রিজেক্ট করতে পারবো না, তখনই হচ্ছে পি ভ্যালুটা বের করব। তো এটা তো হবেই যে লেভেল অফ সিগনিফিকেন্সের কারণে, মানে 500 যখন এভারেজ হয় স্যাম্পলটার মান যেটা সেটা তো 500 নাও হইতে পারে, 505 হইতে পারে, 495 হইতে পারে। তো 495 দেখার পরেই কি আমরা বলতে পারি যে না এটা 500 না? 495 হওয়ার পরেও ওই মানটা 500 হইতে পারে, কিন্তু পি ভ্যালু আমাদের ওইটাই বলে যে আমাদের এই যে ডিফারেন্সটা কতটুক নিলে আমাদের অ্যাকসেপ্ট করতে পারবো সর্বোচ্চ এই স্নটকে। এখন এটা 495 আছে, যদি 2 হয়ে যায় তো 2 ml হইতো এভারেজ, তখন কিন্তু পি ভ্যালুর মানটা আবার এমন একটা মান হইতো, খুবই বড় একটা মান হইতো, তখন হচ্ছে রিজেক্ট এইচ নট না, মানটা জিরোর অনেক কাছাকাছি থাকতো, তখন সেক্ষেত্রে আমরা রিজেক্ট এইচ নট করে দিতাম। অর্থাৎ তারা হচ্ছে একই স্যাম্পল, মানে ওই 500 এভারেজের থেকে কোনো আমরা স্যাম্পল ড্র করি নেই, সেই ক্ষেত্রে ওইটা হইতো। আচ্ছা, সহজ কথায় আমরা একটা স্যাম্পল নিব, ওই স্যাম্পলটার সাথে আমরা ওই এভারেজটার তুলনা করব, অর্থাৎ পপুলেশন ক্যারেক্টারিস্টিক দেব, ওই স্যাম্পলটা ওইখান থেকে আসছে কিনা সেটা পি ভ্যালু দিয়ে যাচাই করব। এই ডেভিয়েশনটা নিয়ে পি ভ্যালুর মানটা যাচাই করবো, পি ভ্যালুর মানটা যদি আলফার চেয়ে ছোটো হয় তাহলে রিজেক্ট নাল, আর বড় হইলে ফেইল টু রিজেক্ট নাল। আর ওই যে চান্সটা, দ্যাট চান্স ইকুয়াল টু পি ভ্যালু, সেটা মানে কি, হোয়াট ইজ দ্য চান্স অফ সিইং এ রেজাল্ট অ্যাজ এক্সট্রিম অ্যাজ 495 অর মোর এক্সট্রিম, সেটাই হচ্ছে পি ভ্যালু। মানে 500 এভারেজ হওয়া সত্ত্বেও 495 স্যাম্পল পাওয়ার আমাদের হচ্ছে চান্সটা আসলে কত। এখন 495, 400, 450 এটাও কিন্তু হইতে পারে স্যাম্পল, এভারেজ পপুলেশনের 500, স্যাম্পল 450 কিন্তু হইতে পারে। 450 হয়েও কিন্তু আমরা নালকে রিজেক্ট নাও করতে পারি, ওই পি ভ্যালু দিয়ে আমরা এটা যাচাই করে দেখি। আচ্ছা, তো আমরা যা যা শিখলাম ওইটার বেসিসে আমরা কয়েকটা ডেমো এমসিকিউ যদি দেখি যে নাল হাইপোথিসিস আমাদের কি বলে, এটা নিয়ে একটা কোশ্চেন আছে। আচ্ছা, ওই যে নাল হাইপোথিসিস কিন্তু এটাই, নো ডিফারেন্স, নো এফেক্টস। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই যে n ইকুয়াল টু লেস দেন 30 হইলে সেটা হচ্ছে কোন টেস্ট স্ট্যাটিস্টিক আমরা ফলো করি সেইটা। আচ্ছা, এই নটকে আমরা রিজেক্ট করতেছে হোয়েন ইট ইজ অ্যাকচুয়ালি ট্রু, এটা কোন টাইপের এরর? এই টাইপের কিন্তু কোয়েশ্চেন হয়। দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কোন টেস্ট, পি ভ্যালু দিয়ে আসলে কি বোঝানো হয়। আচ্ছা, দ্য লেভেল অফ সিগনিফিকেন্স আলফা, এটা আসলে হাইপোথিসিস টেস্টিংয়ের কি। আচ্ছা, ম্যাক্সিমাম রিস্ক অফ রিজেক্টিং এইচ নট হোয়েন ইট ইজ ট্রু, ওই যে কমিটিং টাইপ 1 এরর, ওইখানে আলফা ছিল না। বিষয়টা হচ্ছে এটাই যে লেভেল অফ সিগনিফিকেন্স যে আলফাটা ওইটাই হচ্ছে ম্যাক্সিমাম রিস্ক অফ রিজেক্টিং এইচ নট হোয়েন ইট ইজ ট্রু, মানে এইচ নট ট্রু হবে তারপরেও একটা চান্স কিন্তু থাকে যে ওইটাকে রিজেক্ট করে ফেলার, ওই ম্যাক্সিমাম চান্সটা হচ্ছে আলফা। অর্থাৎ
5% চান্স কিন্তু থাকতে পারে, মানে আমাদের সব শুদ্ধ থাকলেও 5% ভুল কিন্তু হইতেই পারে, সেটাই আর কি বলা হয়েছে। পরিসংখ্যানে কিন্তু এটা হয়। আচ্ছা, এই যে দেখেন যে হাইপোথিসিস টেস্টিং এর মেইন পারপাস, তারপরে অঙ্ক দিয়েও কিন্তু কিছু কোয়েশ্চেন এখানে হইতে পারে যে আলফা যখন 0.01 হয়, হোয়াট ডাজ ইট মিন। আলফা হচ্ছে সিগনিফিক্যান্স হলো আলফা ইকুয়াল টু 0.01, প্রবাবিলিটি অফ কমিটিং টাইপ 1 এরর। হ্যাঁ, তো উই অ্যালো 1% রিস্ক, যখন আলফার মানটা 0.05 তখন উই অ্যালাও 5% রিস্ক। ঠিক আছে, যে 5% ক্ষেত্রে সেটা আমাদের ভুল হইতে পারে। এখন এটা যখন হচ্ছে তখন 1% রিস্ক অফ রিজেক্টিং এইচ নট হোয়েন ইট ইজ ট্রু, মানে 1% চান্স আছে টাইপ 1 এরর হওয়ার। আচ্ছা, এই যে কিছু ম্যাথ এখানে দেওয়া হয়েছে, এটাও এরকম টাইপের ম্যাথ আসতে পারে। তো ডেমো এমসিকিউগুলা আর আমরা আজকে যা যা শিখলাম এগুলা ভালো মতো পড়বেন। আশা করা যায় এগুলো যদি একটু প্র্যাকটিস করেন, এখান থেকে এমসিকিউ মোটামুটি যাই আসুক ইনশাল্লাহ পারবেন। আর এক্সামের জন্য একটু ভালো করে প্রিপারেশন নেবেন। এটা একটু হতাশাজনক যে আপনাদের প্রথমে 300 জন পরীক্ষা দিত, এখন থেকে 100 জন দেয় বা 150 জন দেয়। তো আরও বেশি স্টুডেন্ট দেখতে চাই, অ্যাটেন্ড করবেন। পরে ভুল হলে কিন্তু ওই যে লাল দেখবেন যেগুলো ভুল ওইগুলোই মাথায় থাকবে। আপনি যখন সবুজ দেখবেন ওইগুলো কিন্তু ভুলে যাবেন, পরে লাল মানে যত ভুল করবেন ওই জিনিসগুলোই কিন্তু মাথায় আরও বেশি থাকে। আর আরেকটা বিষয় যে এটা যখন প্রিন্ট আউট করতে যাবেন দোকানে যায় কিন্তু এটা বলতে পারেন যে 1 পেজে 4টা পেজ সেট আপ করে দিতে, তখন কিন্তু এটা করে দিতে পারে। মানে ধরেন যে এগুলো পেজগুলো তো একটু ছোটো ছোটো, 4টা পেজ কিন্তু A4 সাইজের একটা পেজে নেওয়া যেতে পারে, অথবা 2টা একটা পেজে, মানে এই পাশে পাশ 4টা, মানে 50টা পেজ যদি এখানে হয় আপনার 12টা পেজেই ওইটা হয়ে যাবে। তখন ওইরকম সেট করা যায়, মাল্টিপল পেজ একটা পেজে নেওয়া যায়। আচ্ছা, তো আজকে আমরা যা যা পড়লাম ইনশাল্লাহ এগুলো আপনার একটু উপকার করবে, আপনার একটু ভালো মতো পড়াশোনা করবেন। আর আজকে এই পর্যন্তই থাকবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।